সো আমাকে আগে বলো যে কেউ মানে আহ, একাধিক জন বলবো অবশ্যই, বাট একজন একজন করে একটু বলো দেখি যে ডেটাবেস সম্পর্কে তোমার কি ধারণা। যখন তুমি নামটা শুনো ডেটাবেস, তখন তোমার মানসপটে কি ভেসে আসে বা কি ধরনের জিনিস তোমার, সোজা কথা তোমার কনসেপ্টটা কি সেটা আগে একটু আমরা জেনে নেই। তোমরা আগে কিছুক্ষণ বলো, তারপরে আমি যখন বুঝলাম যে ওকে তোমাদের এরকম ধারণা বা এতটুকু, তারপরে আমি আহ, ই করবো। Sir, a structured set of data in a স্ট্রাকচার্ড computer, set of data in a computer. সেট অফ ডেটা। ওকে, স্ট্রাকচার্ড সেট অফ ডেটা মানে আসলে আমি আসলে খুব বেশি ভালো ইংলিশও পারি না, আর পড়ালেখা খুব একটা পারি না। সো আমাকে একটু বাংলায় বুঝিয়ে বলো যে স্ট্রাকচার্ড সেট অফ ডাটা কি, মানে গোছানো ডাটা, মানে গুছানো আর অগুছানো ডাটার মধ্যে পার্থক্য কি বা কি আসলে জিনিসটা আমাকে একটু বলো দেখি, বা এটার প্রয়োজনীয়তা তাই বা কি। স্যার, যেটা গোছানো থাকে সেটাকে আমরা ইনফরমেশন বলি, আর যেটা Information মানে বলা অগোছালো হয় থাকে স্যার। সেটাকে আমরা ডেটা বলি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আচ্ছা, হ্যাঁ। মানে আমাদের স্যার ডাটাবেস সিস্টেম যে কনসেপ্ট স্যার কোর্সটাতে, এইখানে স্যার মেনলি স্যার আমরা মেনলি স্যার আমাদের হাইলাইট করা হয়েছে এসকিউএল এর উপরে স্যার। আর এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে কি স্যার, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে স্যার কোনো একটা মানে কি এলোমেলো ডাটা গুলাকে স্যার আমরা একটা স্ট্রাকচার দিতে পারি। মনে করেন আমাদের হচ্ছে কি ক্লাসে কতজন স্টুডেন্ট আছে বা এদের রেজাল্ট গুলা, সিজিপিএ প্লাস হচ্ছে কি আপনার কোন ব্যাচের, ঠিক আছে স্যার, সবগুলাকে একটা সিস্টেমের মধ্যে কি কোডিং করে স্যার নিয়ে আসতে পারি স্যার। এটাই হচ্ছে মোটামুটি স্যার ডাটাবেজ যে সিস্টেমটা আসলে স্যার, মানে আমার যতটুকু আইডিয়া স্যার। আচ্ছা ওয়াহিদুজ্জামান, তুমি অনেকগুলো কথা বললে, কোডিং একটা টার্ম বললে, সেই জিনিসটা কি? স্যার কোডিং বলতে স্যার ধরেন আমরা একটা স্যার টেবিল তৈরি করতে মানে স্যার পারি স্যার, নরমালি এমনি স্যার কম্পিউটারে স্যার আপনার টেবিল তৈরি করতে পারি। বাট স্যার কোড দিয়ে স্যার আমরা যেমন মনে করেন স্যার মানে একটা টাইটেল থাকবে, তারপরে টাইটেলের মধ্যে স্যার কি কি জিনিস থাকবে, এই জিনিসগুলাকে স্যার মানে মোটামুটি স্যার ডাটাবেস মানে স্যার ওই যে এসকিউএল এর মাধ্যমে স্যার আমরা কি করতে পারি মানে সুন্দরভাবে স্যার মানে সিস্টেমিক্যালি স্যার অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার বা এরকম সিস্টেমিক্যালি স্যার কি একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যাতে কি স্যার এটাকে আমরা সুন্দরভাবে প্রেজেন্টও করতে পারি স্যার সবার সামনে। ওকে, গুড, বাট আমি যদি এক্সেল, এক্সেল সফটওয়্যারটা তো তোমরা নাম শুনেছো, মাইক্রোসফট এক্সেল অথবা যে কোনো জি এক্সেল, স্যার এক্সেস। বা এটার আরো হ্যাঁ স্যার জেনারেলাইজ নাম শুনছি নাম স্যার। হচ্ছে স্প্রেডশিট। সো এই স্প্রেডশিটে বা জি এক্সেল এর মধ্যেও তো আমরা বিভিন্ন ডেটা টেবিল আকারে রাখতে পারি, এবং সেখানে বিভিন্ন আমরা করতে পারি। মানে তুমি যে হেডিং এর কথা বললে বা এই জিনিসগুলো, এক্সেল, ওয়ার্ড, এগুলোতেও তো আমরা করতে পারি। জি স্যার। এগুলাকে কি তুমি ডাটাবেস বলবে নাকি বলবে না? স্যার আমি বলবো স্যার ডাটাবেস বলবো, কিন্তু স্যার আমাদের যে এসকিউএলটা স্যার মানে ওর থেকে একটু স্যার মানে কি একটু ডেভেলপ টাইপের স্যার। বিকজ স্যার আমরা মানে নিউ ডাটাকে স্যার সুন্দরভাবে ইনপুট দিতে পারি, বা স্যার কোন একটা ডাটা স্যার প্রবলেম হলো সেটাকে আমরা ডিলিট মারতে পারি স্যার, বা মনে করেন এটা সিকোয়েন্সিয়ালি সাজাইতেও পারি স্যার। এসকিউএল এর মানে স্যার আপনি ইতে স্পেসশিপে ওরকম করা যায়, কিন্তু স্যার মানে আমার কাছে মনে হয় স্যার যে আমাদের মানে এসকিউএলটা স্যার বরং বেটার আর কি স্যার, ওই থেকে এক্সেল থেকে একটু বেটার স্যার। আহ, আমরা তো ইয়েতেও এক্সেলও চাইলে রো ডিলিট করে দিতে পারি খুব সহজেই। জি স্যার পারি স্যার, কিন্তু স্যার আমার কাছে স্যার একটু ভালো লাগছে স্যার, মানে কোডিংটা স্যার একটু সহজ আর কি স্যার। সহজ? আমাদের কাছে তো কঠিন লাগতেছে আমাদের। তোমার সহজ হলে এটা তো আর কোর্স করার কি খুব একটা দরকার ছিল? ওকে, আমার মনে হচ্ছে তুমি অনেক হাই থটের বা হাই লেভেলের, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে তুমি যেগুলো বলতেছো। বাকিরা একটু বলো, বাকিরা একটু কমিউনিকেট করো। ও যেগুলো বলতেছে আমাকে একটু আমার বোধগম্য লেভেলে একটু বুঝাও, আমি খুব একটা বুঝতেছি না। অন্য কেউ আরো বলো। 54 জন, আমি বাদে 53 জন আরো আছো, 55 জন হয়ে গেল, মানে আমি আসসালামু বাদেই আলাইকুম 54 স্যার। জন আছে। হ্যাঁ বলো। ওয়ালাইকুম সালাম।
স্যার ডাটাবেস অ্যাকচুয়ালি আমরা যদি 100 জন স্টুডেন্টের রেজাল্ট, বেতন আর অ্যাড্রেস নিয়ে একটা কাজ করতে যাই, সবগুলা ইনফরমেশন যদি আমরা প্যারাগ্রাফ আকারে রাখি তাহলে সবকিছু এলোমেলো হয়ে যায়। তো এটা থেকে একটা ভালো কনসেপ্ট নেওয়ার জন্য সবগুলার একটা ব্রিক্স এর মতো সাজাই, মানে লম্বালম্বি কিছু সাজাই আর পাশাপাশি লম্বালম্বি যেগুলা সাজাই সেগুলারে বলা হয় কলাম, আর পাশাপাশি যেগুলারে সাজাই সেগুলারে বলে র। আর এটা সবগুলা সমন্বয়ে তৈরি হয় ডাটাবেস বা টেবিল। আর মাইক্রোসফট এক্সেল যে সুবিধাটা দিতে দেয় সেটা হলো গিয়ে একই ডাটাবেসের ভিতরে বিভিন্ন টেবিলের ভিতরে কম্বাইন করে ইনফরমেশন রাখা যায়। আর এসকিউএল যে সুবিধাটা দিতেছে সেটাতে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে আমরা দূরে বসেও সেম কাজটা করতে পারতেছি, মানে বিভিন্ন ডিভাইসের ভিতরে বা একসাথে 100 কম্পিউটারে একসাথে আমরা একই ডাটাবেজে কাজ করতে পারতেছি। বাবারে বাবা, তোমরা তো অনেক জানো। এত কিছু তো আমি আসলে ক্লাউড কম্পিউটিং তুমি আরো কি কি নিয়ে আসলা, আমি তো এগুলো তোমাদের কাছ থেকে শিখতে হবে। কি ক্লাউড কম্পিউটিং তো আমি নিজেই জানি না, বা এটা মানে ঠিকভাবে জানি না আসলে কি জিনিস, কি হয়। সো স্যার এগুলো স্যার হাতে গোনা কয়েকজন জানে, সবাই তো আর জানে না স্যার। ওকে, যারা জানো মানে না তাদের আমাদের মধ্যে স্যার। ওকে, যারা জানো না বলতেছো তাদেরও তো একটা কনসেপ্ট স্যার আছে। আমরা স্যার মোটামুটি অনেকে স্যার খুব উইক স্যার এই কোর্সটা স্যার। ওকে, যারা যারা মনে করতেছো যে তুমি জানো না, তোমারও তো একটা কনসেপ্ট, তোমার ডাটাবেস কথাটা বললেই তো তোমার মাথায় মানুষের যে কোনো একটা টার্ম শুনলেই তো মানসপটে একটা ছবি ভেসে আসে, অথবা মানে একটা কনসেপ্ট তোমার আহ তোমার ব্রেনে বা তোমার মানসপটে এটা তৈরি হয়ে আছে। সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি আর কি। ধরো তুমি কিছুই জানো না, নট দ্যাট যে তোমাকে ডাটাবেস জানতে হবে, বা তুমি কিছুই ধরো জানো না, কিন্তু সেটাই তুমি আমাকে বলো যে এই যে তোমার ডাটাবেস কথাটা শুনলেই কি মনে হয়? ডাটাবেস কি বিভীষিকা, নাকি তোমার কি কি মনে হয় সেইটা একটু বলো। যারা একটু অ্যাডভান্স লেভেলে বা অ্যাডভান্স মানে পারো কোডিং টোডিং, অবশ্যই ভালো, গুড। মানে এটা তো হবে, এটা স্বাভাবিক যে যে কোনো কোর্সেই কোর্স টিচারের চেয়ে অনেকেই বেশি জানবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কিন্তু যারা তাদেরকে আসলে কোর্সের মূল টার্গেট আসলে তারা না, কোর্সের মূল টার্গেট থাকে হচ্ছে অ্যাভারেজ পিপল, বা যারা আসলে এইটা সম্পর্কে, কারণ তুমি যদি এই জিনিস অলরেডি জানো তাহলে তোমাকে আর খুব বেশি জানানোর নেই, বা তোমাকে নিয়ে কাজ করতে হলে হয়তো আরো একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হবে। বাট আমাদের এটা তো ভেরি বেসিক কোর্স, ডেটাবেজের একেবারে জাস্ট তুমি ডেটাবেজের ইন্ট্রোডাকশন, তাই না? সো আগে আমাদের জানতে হবে কেন আসলে ডেটাবেজে আমরা আসবো, বা কোনটাকে আসলে ডেটাবেজ বলবো, কোনটাকে ডেটাবেজ বলবো না, সেই জিনিসগুলো। তো সেই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ম্যাস পিপলের আইডিয়াটা আমি জানতে চাচ্ছি, নট টপ। ওকে, সো বলো আরো কয়েকজন যারা মানে মিড লেভেলের বা তেমন কিছু জানো না, মিড অথবা লোয়ার মিড যারা চিন্তা করতেছো নিজেদের, তারা বলো। স্যার আমরা ডাটাবেস বলতে একটা স্প্রেডশিটটাকেই ইমাজিন করি, যেখান থেকে আমাদের মানে প্রশ্নে উল্লেখ করা বা কোনো কিছু স্পেসিফিকলি ডিমান্ডেড ডাটা বের করার চেষ্টা করা হয় এসকিউএল দিয়ে। আচ্ছা, এটা কি অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে পসিবল না? এক্সেল অথবা তোমার এসপিএসএস? স্যার এগুলো সম্পর্কে ধারণা নাই স্যার। ওকে, অন্য কেউ বলো। স্যার ডাটাবেস বলতে আমাদের মাথায় যেটা প্রথমেই আসে, কলাম আর রোতে সাজানো কিছু ডাটা, কিছু তথ্য যেটা আমরা বুঝতে পারি সহজে, এটুকুই। ওকে, সো তুমি কি একটা এক্সেল ফাইলকে ডেটাবেস বলবে?
জি স্যার, বলা যায় ওটা যদি গুছানো থাকে, আমাদের সঠিক কোনো তথ্য দিতে পারে, স্পেসিফিক কোনো তথ্য, আমরা চোখ দিয়ে তাকালেই যাতে বুঝতে পারি এমন কোনো তথ্য যদি থাকে ওইটাতে, তাহলে ওটাকে আমি ডাটাবেস বলবো। ওকে, ওকে, আরো কেউ বলো। আমরা আসলে মানে এখন যেরকম ভাবে কমিউনিকেশন করতেছি, তোমাদের থেকে কিছু মানে অপিনিয়ন নিচ্ছি। এটা আসলে যে যদি একটা ফুল কোর্স হতো তাহলে হয়তো আস্তে আস্তে এভাবে পড়ানো যেত। আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি যাতে তোমরা একটু ইজি হতে পারো এই জন্য তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি, কিন্তু আমাদের তো আসলে খুব বেশি সময় পাবো না। সো আমি একটু পরেই যখন আসলে ডাইভ করব তখন আসলে তোমাদের খুব বেশি ইন্টারেকশনটা আসলে করতে পারবো না। বাট আমি আসলে ইন্টারেক্টিভ ছাড়া ক্লাস পছন্দ করি না। সো এই জন্য তোমরা একটু কমিউনিকেট করো, তাহলে আমিও আসলে বুঝতে পারলাম যে ওকে তোমাদের অবস্থাটা কোন জায়গায়, এবং আমার জন্য সহজ হলো, তোমাদের জন্য আসলে সহজ হলো। হয়তো আমি এখন হাই লেভেলের কিছু ডাটাবেস কনসেপ্ট দেখিয়ে বাস বললাম যে ওকে এটাই সামারি। তো তোমার জায়গায় তুমি রয়ে গেলে, আসলে তেমন কোনো লাভ হলো না এই রিভিউ ক্লাস, বা আমি আসলে তোমাদের এটার কোর্স টিচার না, কিন্তু তারপর আমি একটা ক্লাস বা দুইটা ক্লাস নিচ্ছি। এটা আসলে মানে যাতে ফলপ্রসূ হয় সেটাও একটা ব্যাপার, তাই না? সেই জন্য আসলে এটা তো তোমাদের উপকারের জন্যই। তো তোমরা একটু কমিউনিকেট করো। আর দু একজন বলো। প্রায় 60 জনের কাছাকাছি মানুষ, খুব কম মানুষের কাছ থেকে এই ফিডব্যাক পেয়েছি। ইভেন মনে হয় 10 জন হয় নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো স্যার, সাকিব। ডাটাবেস বলতে হচ্ছে কতগুলা ডাটা টেবিলের মধ্যে আসলে রিলেশন তৈরি করা, রিলেশন তৈরি করে অনেকগুলা টেবিল থেকে কাঙ্ক্ষিত ডাটাটা সহজে খুঁজে বের করা, বুঝে। মানুষে মানুষে রিলেশন হয়ে আমাদের হচ্ছে না, এই জন্য এখন ডেটাবেজেও একটা রিলেশন তৈরি করতে হবে। মানুষের রিলেশনে টিকছে না, এই জন্য তোমার কি বলে ডেটাবেজের রিলেশন লাগবে আমাদের। কমিউনিকেট করো, বলো। আমি কিন্তু তোমাকে আটকানোর জন্য বলছি না, জাস্ট ডিসকাশন, মজা করার জন্য। মানে কতগুলো ইন্টার রিলেটেড ডাটার একটা সমন্বয়। আচ্ছা, সো এক্সেল কে কি তুমি ডেটাবেস বলবা কিনা? স্যার এক্সেলে তো ডাটা আমরা ইনপুট করি, আবার ডাটা থেকে আমরা ডাটা ফেচও করতে পারি, আবার ডাটার সাথে রিলেশনও থাকে। তো এক্সেলটা তো ডাটাবেস বলা যায় যদি আমরা ইউজ করি। জি স্যার। জি স্যার। ওকে, মাঝখানে কে যেন রিলেশন ইন্টার রিলেটেড ডাটার কথা বললা, সুমাইয়া সম্ভবত, সুমাইয়া সুমি। তুমি কি ডেটাবেস কে মানে এক্সেল কে ডেটাবেস বলবা কিনা? স্যার এক্সেল, হ্যালো স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যায়, বলো। এক্সেলে যদি আমরা ডাটা, তো আমরা এক্সেলেও তো ডাটা স্টোর করি এবং এখান থেকে তো আমরা ডাটা ফেচ করতে পারি এবং আমরা ডাটাকে সর্টিংও করতে পারি এক্সেলের সাহায্যে। তো এক্সেল একটা হার্ডওয়্যারতে আমরা ডাটাবেস বলতে পারি এক্সেলকে, যদি আমরা এই ডাটাবেস হিসেবে এক্সেলটা ইউজ করি। কিন্তু আচ্ছা, তাহলে একটু কি বলে মজা দিয়েই শুরু করি, যে এক্সেল কে কি ডাটাবেস বলবো নাকি বলবো না, বললে কেন বলবো, না বললে কেন বলবো না, সেখান থেকে একটু শুরু করি। তারপরে আমরা আসবো যে আসলে ডেটাবেস কি বা কেন ডেটাবেসের কি দরকার, এই সমস্ত জিনিসগুলো আমরা বলবো। এখন আসলে আমরা একটু একটা জিনিস দেখি। ওকে, ধরো সরি আমার এটা কি দেখা যাচ্ছে? আমার
স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এ একটা অ্যাকাউন্ট, বি আর একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? একই ব্যাংকে দুইটা অ্যাকাউন্ট আছে, এ ধরো কারো নাম, বি আর একজনের নাম বা অ্যাকাউন্ট নাম্বার যাই ধরো। সো এর অ্যাকাউন্টে 1000 টাকা আছে, বির অ্যাকাউন্টেও 1000 টাকা আছে। সো তুমি দুইটা ট্রানজাকশন করবা। ধরো ব্যাংকের তো বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে এবং ব্রাঞ্চ গুলোতে তুমি দেখো যে যখন যাও তখনই টাকা পয়সা ট্রানজাকশন করতে পারো এবং কোনো সমস্যাই হয় না। এরকম কোনো ব্যাপার থাকে না যে ওকে সিলেট ব্রাঞ্চ বললো যে এখন ঢাকায় ট্রানজাকশন চলতেছে, এখন সিলেটে টাকা জমা দেওয়া যাবে না। আবার সিলেটে যখনই দিল, ওকে এখন সিলেটে টাকা জমা দেওয়া যাচ্ছে, তাড়াতাড়ি করেন, নাইলে এটা চিটাগাং ব্রাঞ্চে চলে যাবে, তখন চিটাগাং ব্রাঞ্চে ট্রানজাকশন করা যাবে, সিলেটে করা যাবে না। এরকম কথা কিন্তু ব্যাংকগুলো বলে না, ঠিক আছে? বরং তুমি অনেক ব্যাংক আছে অনলাইন, তুমি করার সাথে সাথেই চলে যাচ্ছে। সো এই যে মানে আমি তো দুইটা তিনটা জায়গার নাম বললাম, ঠিক আছে? সারা বাংলাদেশ থেকেই কিন্তু অনেকেরই 64 জেলাতেই তাদের ব্রাঞ্চ আছে বা 64 জেলাতে এটিএম বুথ আছে, সেগুলো থেকে কি বলে ট্রানজাকশন হচ্ছে এবং সাথে সাথে এই টাকাটা ডিডাক্ট হচ্ছে বা টাকাটা ট্রান্সফার হচ্ছে, সবকিছুই সাথে সাথেই হচ্ছে। সো এই যে একই সাথে বিভিন্ন জায়গায় যে এই কাজগুলো হচ্ছে, এইগুলাকে আমরা বলি কনকারেন্সি। এই টার্মটার সাথে তোমরা পরিচিত? কনকারেন্সি? নো স্যার। সরি, আমার হাতের লেখা খারাপ, এই জন্য এটা আর কনকারেন্সি। কনকারেন্সি মানে হচ্ছে কনকারেন্ট অ্যাক্সেস, মানে হচ্ছে একই সাথে অ্যাক্সেস করা বা মোট কথা হচ্ছে এই যে ট্রানজাকশন গুলো হয়, এই ট্রানজাকশন গুলো কিন্তু একই সাথে হয়, কারোর জন্য কেউ বসে থাকে না। সো একই সাথে কাজ করার জন্য তোমাকে কিন্তু একটা আলাদা সিস্টেম তৈরি করতে হবে। কেন সিস্টেমটা তৈরি করতে হবে সেটার উদাহরণের জন্যই এখন আমি আসতেছি। সো আমাদের একটা ট্রানজাকশন হবে হচ্ছে এ থেকে বিতে, ধরো আমি 50 টাকা পাঠালাম। আর একটা ট্রানজাকশন অন্য কোনো জায়গায় এ থেকে বিতে 100 টাকা পাঠানো হবে, ঠিক আছে? সো দুই জায়গায় দুইটা, ধরো এটা ঢাকায়, এটা সিলেটে। সো এই দুইটা ট্রানজাকশনের স্টেপ গুলো যদি আমরা একটু লেখার চেষ্টা করি যে কি কাজটা হবে, তারপরে তুমি একটু বুঝবা। ধরো এই পাশে হচ্ছে এ থেকে বিতে 50 টাকা যাবে আর এই পাশে যাবে 100 টাকা। মানে ইনস্ট্রাকশন গুলো লিখবো যে কোন কোন ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হইতে হবে এই এ থেকে বিতে টাকাটা যাওয়ার জন্য, বা এ থেকে বিতে এই 50 টাকা যাওয়ার জন্য অথবা 100 টাকা যাওয়ার জন্য। তো প্রথমে আমাকে রিড করতে হবে কোন একটা ফাইলে এর অ্যাকাউন্ট ব্যালেন্স কত কোথাও লেখা আছে, সেটা আমাকে রিড করতে হবে। তারপরে সেই যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা থেকে আমাকে মাইনাস করতে হবে কত? মাইনাস করতে হবে 50 টাকা, কারণ এ থেকে যাবে। তারপরে আমাকে কি করতে হবে? এটা আমাকে রাইট করে ফেলতে হবে। এ তে যে 50 টাকা কমে যত হলো সেটা আমাকে রাইট করে ফেলতে হবে। তারপরে আমি কি করব? আবার বি তে ওই টাকাটা যোগ করে দিতে হবে। রিড বি তে কত টাকা আছে সেটা আমি নিলাম। তারপরে আমি বি থেকে ওই টাকাটা মাইনাস করে দিতে হবে। এটা একটু সিডো কোডে লিখতেছি, তোমরা না বুঝলে সমস্যা নেই, আমি একটু পরে বলতেছি এটা আসলে কি বোঝাচ্ছে। তারপরে আমাকে বিতে রাইট করে দিতে হবে, ঠিক আছে? এইরকম একটা এটাকে আমরা বলি একটা ট্রানজাকশনে এই স্টেটমেন্টগুলো একটা ট্রানজাকশনে আছে। এটা হলো 50 টাকার ট্রানজাকশনটা, ঠিক আছে? সিমিলারলি আমরা যদি 100 টাকার জন্য লিখি, তাহলে সে প্রথমে রিড করবে কোন একটা ফাইলে লেখা আছে এর ব্যালেন্স কত, তারপরে এ থেকে -100, তারপরে এটা রাইট করে দিবে, সরি এতে মানে ফাইলে আবার রাইট করে রাখতে হবে, তাই না? আচ্ছা, রিড বি -100 রাইট
বি। স্যার বি তে প্লাস হওয়ার কথা না? ওকে, প্লাস, তার মানে তোমরা অ্যালার্ট আছো, তাই তো? মাঝে মাঝে ভুল করতে হবে দেখার জন্য যে তোমরা আসলে অ্যালার্ট আছো কিনা, যদিও আমি আসলে ভুলটা অনিচ্ছাকৃত করেছি। ওকে, থ্যাংক ইউ। এবার আসো, এই যে দুইটা ট্রানজেকশন, এই দুইটা ট্রানজেকশনে আসলে কি কি হচ্ছে সেটা আবার একটু যদি বলি। প্রথমেই তোমার এই যে রিড এ মানে হচ্ছে কোন একটা ফাইলে, ধরো এই যে লেখা আছে 1000, এটা রিড করে আনতে হবে। কোন একটা এক্সেল ফাইলে ধরো এটা লেখা আছে, তারপর তুমি ওখান থেকে মাইনাস করলা, মাইনাস করে এ তে যত হয় তত রাখলা, তারপরে এটা আবার ওই ফাইলটার মধ্যে আবার রাইট করে দিয়ে আসতে হবে। সিমিলারলি বি এর ক্ষেত্রেও সেম কাজটা করতে হবে। এই এ এতটুকু কাজ হলে তুমি বলবা যে 50 টাকা এ থেকে বি তে গিয়েছে। সিমিলারলি এই পাশে এই পুরো জিনিসটা যখন হবে তখন তুমি বলবা যে হ্যাঁ, এ থেকে বি তে 100 টাকা গিয়েছে। ঠিক আছে, এখন যখন আমরা কনকারেন্ট অ্যাক্সেস করব তখন এই পুরাটুকু এই বাম পাশের পুরাটুকু তুমি করার পরে ডান পাশের পুরাটুকু যদি করো কোনো সমস্যা নাই, ঠিকঠাকই থাকবে সবকিছু। আবার বাম পাশের পুরোটা করে ডান পাশের পুরোটা যদি করো তারপরেও সবকিছু ঠিকঠাক থাকবে। কিন্তু যখন আমরা কনকারেন্ট, ধরো এইটা করলা তারপরে এইটা করলা তারপরে এইটা করলা তারপরে এইটা করলা তারপরে এটা করলা, এরকম কনকারেন্ট মানে হচ্ছে কি, হয় সে একটু চান্স পাবে, সে একটু চান্স পাবে, অর্থাৎ তার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, তার হয়তো একটা বা দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, তারপরে আবার তার একটা এক্সিকিউট হলো, তারপরে এরকম করে করে জিনিসটা যাবে আর কি। ঠিক আছে, সো আমরা ধরো একটু একটা অর্ডার যদি করি, ধরো প্রথমে এই ইনস্ট্রাকশনটা দিলাম, তারপরে ধরো এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো, তারপরে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হলো, তারপরে এই ইনস্ট্রাকশনটা, তারপরে এই ইনস্ট্রাকশনটা, তারপরে হয়তো আমরা এইটা দিলাম, তারপরে 5 6, ধরো এটা 7, তারপরে এটা 8, এটা 9 10 11 12, এই 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 ধরো আমরা মানে একেবারে মানে ন্যানো সেকেন্ড ভাগ করে হলো হয়তো, মানে ওই কনকারেন্সিটা আমরা করি হচ্ছে সে একেবারে ধরো ন্যানো সেকেন্ড একটা সময় পেলো, সেও একটা হয়তো ন্যানো সেকেন্ড সময় পেলো। সো এই ন্যানো সেকেন্ড বা ওই সময়টার মধ্যে হয়তো সে একটা বা বেশি হলে 2টা বা 3টা এক্সিকিউট করে ফেলে, তারপরে আবার তাকে যখন সময়টা দেওয়া হয় তখন সে আবার এক্সিকিউট করে ফেলে। এবং এই যে রিড অপারেশন, তারপরে এই যে ক্যালকুলেশন অপারেশন, এগুলো এক একটার জন্য এক এক ধরনের টাইম লাগে আর কি। সো সেগুলোর উপরে বেস করে সময় একটু এরকম ভাগ টাগ করে দিলে তখন এই এক্সিকিউশন গুলো মানে কনকারেন্টলি হয়, একই সাথে হয়, প্যারালালি হয়। ঠিক আছে, প্যারালাল কথাটা আমরা ভালো বুঝি। ওকে, সো এখন আসো আমরা একটু এক্সিকিউট করা শুরু করি। প্রথমে রিড এ, সো এর মধ্যে কত টাকা লেখা আছে? 1000 টাকা লেখা আছে, রিড করলাম এর মধ্যে 1000। ওকে, এবার আসো এর মধ্যে 1000 থেকে 50 মাইনাস করলে 950 হবে, অর্থাৎ এর মধ্যে আমার এইখানে এই প্রোগ্রামের মধ্যে যে এটা আছে এই এটার মধ্যে 950 হিসাব করে আমি রাখলাম। এটা কিন্তু এখনো এই যে এখানে যে 1000 রিড করেছিলাম ওখানে কিন্তু কি করি নাই, ওখানে কিন্তু রাইট হয় নাই, অর্থাৎ ফাইলটাতে রাইট হয় নাই, আমার প্রোগ্রামের মধ্যে আছে। এবার আসো এই যে এখানে আবার একটা রিড আছে, সো আসো মানে 1 2 প্রথমে বললাম এই দুইটাকে চান্স দিলাম, আবার এখানে একটু চান্স দেই। তাহলে এই রিড এ যখন করলো সেও কত রিড করলো? 1000, কারণ ফাইলে কিন্তু আমরা ওইটা রাইট করার আগেই কিন্তু সে চান্স পেয়ে গেছে। এই পাশের ফাইলের রাইটটাই 6 নম্বরে যে রাইটটা দেখতে পাচ্ছ এটা হওয়ার আগেই সে আবার প্যারালালি যেহেতু আমরা করতেছি সে একটু চান্স পাবে, সে একটু চান্স পাবে, তো সে একটু চান্স পেয়ে গেল। তো সে চান্সটা পাওয়ার পরে সে রিড করলো 1000। ওকে, 100 টাকা বিয়োগ করলে এখানে আসতেছে 900। তারপরে এই 3 4, এবার 5 নাম্বার, তাহলে সে রাইট করে দিবে। সো রাইট করলে এখানে 900 মানে 1000 এর জায়গায় এটা হবে 900, সে রাইট করে দিল। ঠিক আছে, কারণ এ এর ভ্যালু কত? 900, সে রাইট করে দিল 900। এটা ফাইলে, এক্সেল ফাইলে ধরো সে রাইট করে দিল। এবার আসো রাইট এ, ঠিক আছে, এই 6 নম্বরে আমরা এটার পরে ধরলাম এটা এক্সিকিউট হচ্ছে, তাহলে সে তার কাছে আছে 950। সো সে কিন্তু এখন আর দেখতেছে না যে এক্সেল ফাইলে কি আছে না আছে, সেটাকে কেটে 950 করে দিচ্ছে। ওকে, সিমিলারলি এরপরে আসো 7, বি রিড করতেছে কত? 1000, সে রিড করলো 1000। এরপরে 7 এর পরে এটা 8, সেও রিড করলো 1000। তারপরে আসো 9,
এইটা। সো সে 1000 থেকে 50 যোগ 1000-এর সাথে 50 যোগ করতেছে 1050, তারপর 10 নম্বর যদি এটা ধরে তাহলে এটাকে সে রাইট করে দিল 1050। ওকে, এরপরে 11 নাম্বার এখানে আসো, 1000 যোগ 100 তাহলে 1100 হলো, তারপরে 12 এটা রাইট করে দিল 1100, এটা কেটে সে 1100 রাইট করে দিল। এখন দেখো আগে টাকা ছিল 1000 যোগ 1000 কত ছিল, 1000 যোগ 1000 হলো 2000 টাকা ছিল। এখন দেখো এখানে কত হচ্ছে 950 যোগ 1100 মানে 2050। ব্যাংকের লাভ হলো না লস হলো বলো তো? লস। ব্যাংকের লস হলে তো সমস্যা, তাই না? ব্যাংক তো থাকবে না, কারণ হিসাব মতে ব্যাংকের কাছে মানুষ এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাইবে অনেক, কিন্তু আলটিমেটলি ব্যাংক যদি লস হয় তাহলে তো হয়তো ব্যাংক এইখানের হিসাবে কিছু লস হলো, কিন্তু এর এমনও হিসাব করা সম্ভব যেখানে ব্যাংকের আসলে করে তারপরে লাভ হবে। সো দেখো জিনিসটা কিন্তু আমার মূল যেই কি বলে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এটা আসলে এটাকে আমরা বলি কনসিস্টেন্সি। সিস্টেমটার মধ্যে কনসিস্টেন্সি নাই। তোমার টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে গেছে, সিস্টেম থেকে টাকা বাড়েও নাই কমেও নাই, বরং তোমার সিস্টেমের ভিতরে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা গেছে। সো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা গেলে তোমার টাকার হেরফের হওয়ার কোনো চান্স নেই। আগেও 2000 টাকা থাকলে পরেও 2000 টাকা থাকবে, কিন্তু দেখো এখানে 2050 টাকা হয়ে গেল। সো এই যে সমস্যা ফাইল সিস্টেমের, এটা একটা বড় সমস্যা যে ফাইলগুলাতে তুমি যদি মানে নরমাল টেক্সট ফাইল বলো বা এক্সেল ফাইল বলো, এই জিনিসগুলাতে যদি এরকম ইনফরমেশন রাখো এবং প্রোগ্রাম চালাও, এবং কনকারেন্সি যেহেতু সারা বিশ্বে এখন কনকারেন্সি চলতেছে, তো তুমি আজকে কোন একটা ব্যাংক এরকম তৈরি করতে পারবা না যেই ব্যাংকে আসলে কনকারেন্সি তুমি অ্যালাউ করবা না, তখন দেখা যাবে মানুষ তোমার ব্যাংক আসলে অ্যাকাউন্ট খুলবে না, তাই না? তোমার গ্রাহক তুমি পাবা না, এটাই স্বাভাবিক। সো তোমাকে কনকারেন্সি অবশ্যই অ্যালাউ করতে হবে এবং এই ফ্যাসিলিটি গুলো দিতে হবে। দিতে হলে তোমাকে আসলে কোন একটা ডেটাবেজে যেতে হবে, ডেটাবেজ সিস্টেমে যেতে হবে। হ্যাঁ, ডেটাবেজ সিস্টেমে না গেলে তোমার এই সমস্যাগুলো থেকে যাবে। আচ্ছা, সো আমি আরেকটা কোশ্চেন করেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে এক্সেল কি ডেটাবেজ কিনা। তুমি নরমাল সেন্স থেকে যদি বলো, নরমালি মানে কি বলে টেকনিক্যাল সেন্স থেকে না, এমনি নরমালি সেন্স থেকে যে ওকে আমাদের একটা স্টুডেন্টদের ডেটাবেজ দরকার, সো তোমাকে হয়তো এক্সেল একটা ফাইল দিল, বললো যে হ্যাঁ এটাই স্টুডেন্টদের ডেটাবেজ, ওই সেন্সে এটা ঠিক আছে, ওইটা জেনারেল পিপল বলতে পারে। বাট তোমার যখন তুমি আসলে টেকনিক্যালি বলবা, টেকনিক্যাল অ্যাসপেক্টে এক্সেল বা এগুলো কোনো ডেটাবেজ না, ঠিক আছে? এক্সেল বা আরো যেই ওয়ার্ড বলো বা এই ধরনের এগুলা মানে জেনারেল কনসেপ্ট থেকে যে কোনো ডেটা থাকলেই সেটাকে তুমি ডেটাবেজ বলতে পারো, কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কখনোই এগুলোকে ডেটাবেজ বলা যাবে না। ডেটাবেজ বলা যাবে কাকে? যার মধ্যে ওই অ্যাসিড প্রপার্টি বা এই ধরনের অ্যাসিড প্রপার্টি তোমরা পড়েছো কিনা জানি না, অর্থাৎ তার অ্যাটমিসিটি থাকতে হবে। অ্যাটমিসিটি টার্মটা তোমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু এই স্যার পড়ি নাই স্যার, আমরা অ্যাসিড প্রপার্টি পড়ি নাই স্যার। ওকে, আমি বলতেছি। ওকে, অ্যাসিডের এ দিয়ে হচ্ছে অ্যাটমিসিটি, অ্যাটমিক। তোমরা কেমিস্ট্রি অবশ্যই ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো, সেখানে অ্যাটম একটা কথা শুনেছো। অ্যাটম শব্দের অর্থ কি? পরমাণু স্যার, পরমাণু স্যার। তোমার মনে আছে কিনা এটার একটা মানে আমরা যখন কেমিস্ট্রি পড়তাম তখন এ অর্থ কি বা টম অর্থ কি সেগুলি একটা ব্যাখ্যা দেওয়া ছিল। অবিভাজ্য। অ্যাটমাস স্যার, অ্যাটমাস স্যার, অবিভাজ্য স্যার, অর্থাৎ ভাগ করা যায় না যাকে, ঠিক আছে? সো আমরা ধরতেছি যে এই যে আমাদের ট্রানজ্যাকশনটা, এই ট্রানজ্যাকশনটা এটা হচ্ছে একটা অ্যাটমিক স্ট্রাকচার, অর্থাৎ এইটাকে তুমি ভেঙে ভেঙে এটা অর্ধেক করলা এটা অর্ধেক করলা এইভাবে আসলে করতে পারবা না। এই ট্রানজ্যাকশনটা ফুললি হয়ে যাবে, তারপরে এই এখন এই ট্রানজ্যাকশনের কোন জায়গায় যদি আটকে যায়, ধরো এতটুকু এক্সিকিউট হয়ে কারেন্ট চলে গেল, ঠিক আছে? তো কারেন্ট আসার সাথে সাথেই তোমার এই ব্যবস্থা থাকতে হবে যাতে এটা রোল ব্যাক করে, এটাকে আমরা বলি রোল ব্যাক, অর্থাৎ যতটুকু অর্ধেক এক্সিকিউট হয়েছিল সেটা আবার আনডান করতে হয়। নাইলে এই সিস্টেমটা কনসিস্টেন্ট থাকবে না। তো সিস্টেমটাকে সিস্টেমের এই যে প্রতিটা
ডেটা এখানে অ্যাটমিক থাকে, বা ট্রানজেকশন বলো বা এই জিনিসগুলো অ্যাটমিক থাকে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাটমিসিটি, এই প্রপার্টিটাকে। সো ডেটাবেজের অ্যাটমিসিটি থাকতে হয়, ডেটাকে আর ভাঙা যায় না বা এরকম একটা প্রপার্টি থাকতে হয়। তারপরে সি দিয়ে হচ্ছে কনসিস্টেন্সি। ওকে, ওই যে একটু আগে বললাম যে তোমার ডেটা যদি 2000 থেকে 2050 হয়ে যায় এই ধরনের ট্রানজেকশনের পরে, এটা অবশ্যই তুমি ডেটাবেজ, এই সিস্টেমকে ডেটাবেজ সিস্টেম বলা যাবে না, ঠিক আছে? তারপরে তোমার আই দিয়ে হলো আইসোলেটেড। আচ্ছা, এটা তোমাদের খুব একটা বোঝার প্রয়োজন নাই। ডি দিয়ে হচ্ছে ডিউরেবিলিটি। অর্থাৎ ডিউরেবিলিটি বলতে ওই তোমার এই যে এটা পারসিস্ট করলো, যে আবার এই ধরো যে পুরাটা এক্সিকিউট হয়ে গেল, তো এটা পুরাটা হয়ে গেল, কিন্তু অর্ধেক হলে আবার যে আনডানের ব্যাপারটা, সেই জিনিসটা, অর্থাৎ তোমাকে প্রতিটার পরে একটা রেকর্ড রাখতে হচ্ছে যে হ্যাঁ এতটুকু পর্যন্ত মানে এক্সিকিউট হয়ে গেছে। সো এইগুলা হচ্ছে মেইন ব্যাপার। আর আরো কিছু ব্যাপার, মানে প্রপার্টির তো অভাব নেই, আরো প্রপার্টি আছে, বাট বেসিক জিনিসগুলি আমি একটু বললাম। সো এতটুকুতে তোমরা কনভিন্স কিনা যে হ্যাঁ আমাদের আসলে এমন একটা সিস্টেম দরকার, যে সিস্টেম এই জিনিসগুলোকে কি করবে, প্রিজার্ভ করবে, এই প্রপার্টি গুলোকে প্রিজার্ভ করবে, যাতে করে এই ধরনের ইনকনসিস্টেন্সি সিস্টেমের মধ্যে না আসে। বুঝতে পেরেছো বিষয়টা? ইয়েস স্যার। সো এই জন্য আমাদের আসলে ডেটাবেস সিস্টেম দরকার। এখন এই ডেটাবেস সিস্টেম, ডেটা আসলে প্রথম যখন টেকনোলজিক্যাল রেভলিউশন শুরু হলো, ডেটা অনেক বাড়া শুরু করলো, তখন মানে এরা চিন্তা করলো যে কিভাবে এই ডেটাকে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে? আগে তো ব্যাংক ট্যাঙ্ক এগুলো ধরো যে খাতায় লিখে লিখে সব এগুলি কাজ করতো, কোনো অটোমেশন ছিল না, ঠিক আছে? যখন আস্তে আস্তে টেকনোলজিক্যালি এটা হইতে থাকলো, মানে এক সময় তো এই যে এরকম কনকারেন্ট অ্যাক্সেস হবে সেগুলি চিন্তাও করতে পারতো না মানুষ, ঠিক আছে? তো আস্তে আস্তে যখন এই জিনিসগুলো শুরু হলো, তখন এই তারা চিন্তা করতে থাকলো যে আসলে তো ডেটা এরকম আনঅর্গানাইজড থাকলে তো হবে না, কিছু একটা অর্গানাইজ করে এই সমস্ত প্রপার্টি গুলো ফুলফিল করবে, এরকম সিস্টেম আমাদের দরকার। সো সেইটাকেই গুছিয়ে আসলে এই টেবিলের রিলেশনাল ডেটাবেজের, যেটাকে আমরা বলি রিলেশনাল ডেটাবেজ, সেটারও রিলেশনাল অ্যালজেব্রা থেকে মূলত এসেছে। এগুলোর কিছু প্রপার্টি আছে, সেটের প্রপার্টি অনেকটাই টেবিল গুলো মেনটেন করে, এরকম অনেক মানে থিওরিটিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। বরং আমি যেটাতে এমফেসাইজ করতেছি সেটা হচ্ছে এটার জন্য তোমার একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো আর কি, যে ওকে তুমি যদি ধরো ওই প্রোগ্রামিং এ একজন কোডিং এর কথা বলেছো, সো প্রোগ্রামিং এ কোডিংটা হচ্ছে এক ধরনের, মানে আমরা প্রোগ্রাম লেখাকে আমরা সাধারণত কোডিং বলে থাকি, ঠিক আছে? বা অনেক জায়গায় এই টার্মটা ইউজ করে থাকে। সো এখন তুমি যদি যে কোনো ইউজারকে দিয়ে, যারা ব্যাংক ট্রানজেকশন, মানে ব্যাংকের অপারেটর বা ট্রানজেকশন করার ইয়েতে কাজ করবে, তাদের দিয়ে যদি তুমি আসলে কি করতে চাও, এই ধরনের ট্রানজেকশন করাতে চাও, তাহলে দেখা যাবে যে আসলে হিউম্যান রিসোর্স তুমি আসলে ওরকম পাবা না। কারণ হচ্ছে প্রোগ্রামিং জানে, কোডিং জানে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কিছু থাকে, ঠিক আছে? তোমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো কিনা আমি জানি না, তোমাদের কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় আগে? আমি যতটুকু শুনেছি মনে হয় সি বা এরকম পড়ানো হয়, রাইট? তোমাদের ডিপার্টমেন্ট থেকে? না স্যার, আমাদের স্যার পড়ানো হয় না। আইসিটি পড়াইছিল স্যার, সি ল্যাঙ্গুয়েজ ইন্টারমিডিয়েট স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের প্রোগ্রামিং মানে প্রাতিষ্ঠানিক প্রোগ্রামিং নলেজ যদি বলি তাহলে আসলে খুব একটা নেই। তো তো তোমাদেরকেও তো আমাদের কাজে লাগাতে হবে, বা কি বলে হিউম্যান রিসোর্সটাকে, তোমার ক্যালিভারটাকে আমাদের ইউজ করতে হবে। তো সেই সময় মানুষ চিন্তা করলো যে ওকে, একটু নন টেকনিক্যাল, মানে টেকনিক্যাল জিনিস থাকবে কিন্তু একটু নন টেকনিক্যাল অ্যাসপেক্টে, অর্থাৎ এত কোডিং এর যে এত ঝামেলা টামেলা, এত চিন্তা ভাবনা, এত লজিক টজিক এগুলো না করে মোটামুটি একটা ওভারঅল ভিতরে আন্ডারলাইন কি হচ্ছে না হচ্ছে তার এত কিছু দরকার নেই, সে জাস্ট ডেটাটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় বা ডেটাটা নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করে দিব।
ওইটা দিয়ে নন টেকনিক্যাল বা যারা একটু টেকনিক্যালি হয়তো এই জিনিসগুলো মানে কোডিং এর জিনিসগুলো যাদের দরকার হয় নাই তারা যাতে এটাতে অ্যাডপ্ট করতে পারে। সো সেইখান থেকেই আসলে তোমার ওই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল জিনিসটা আসলো। ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এটা সম্পর্কে তোমরা তো জানো। এখন স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজে আমি সংক্ষেপে মানে থিওরির পার্টগুলো আমি একটু সংক্ষেপে যাচ্ছি। সো মেইনলি এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ডিডিএল আর একটা হচ্ছে ডিএমএল। এগুলো সম্পর্কে তো তোমরা জানো মনে হয়, কারণ তোমাদেরকে যে স্লাইড দিয়েছে সেখানে আমি দেখেছি এই জিনিসগুলো আছে। সো এটা কি তোমরা জানো ডিডিএল কি জিনিস, ডিএমএল কি জিনিস? স্যার ডিএমএল জানি, টিডিএল তো জানি না। আপনি যদি আরেকবার একটু এক্সপ্লেইন করতেন স্যার। ওকে ওকে একটু এক্সপ্লেইন করতে। ওকে, ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আর ডিএমএল মানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ডিডিএল জিনিসটা হচ্ছে এটা ডিল করে হচ্ছে ডেটার ডেফিনেশন নিয়ে, অর্থাৎ তুমি এখানে কি কি ধরনের ডেটা রাখবা। ওকে, একটা স্টুডেন্টের ডেটাবেস যদি চিন্তা করো তাহলে স্টুডেন্টের কি কি থাকবে এখানে, নাম, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, এইজ থাকতে পারে, তার ফোন নাম্বার থাকতে পারে, তার ফাদার্স নেম, মাদার্স নেম। এই যে তার এই টেবিলের স্ট্রাকচারটা, অর্থাৎ হেডার রোতে তুমি যে কি বলে এই টেবিলের মধ্যে হেডার রোতে যে জিনিসগুলো ইউজ করতেছো এইগুলা কি কি থাকবে এবং এই টেবিলের নাম কি হবে, কোন ডেটাবেজে থাকবে, সেই জিনিসগুলো দিয়ে সেই জিনিসগুলা অনেক সময় টেবিলের কলামটা বাড়াতে হতে পারে, আরো একটা নতুন কলাম যোগ হতে পারে। ঠিক আছে, ধরো যে কোভিড আসার পরে স্টুডেন্টদের হয়তো সে কোভিডের টিকা নিয়েছে কিনা সেই ধরনের একটা কলাম রাখতে হতে পারে। সো এই যে বাড়ানো কমানো এই সমস্ত জিনিস নিয়ে যেই এসকিউএল এর যে অংশটা কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে ডিডিএল বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, কারণ ডেটাটা কি হবে সেটা ডিফাইন করতেছে। ঠিক আছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিএমএল যেটা, সেটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেট করার ক্ষেত্রে, অর্থাৎ স্পেসিফিক ধরো একটা রো, একটা স্টুডেন্টের বিভিন্ন ডেটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এই যে এগুলা যদি কোনোটা চেঞ্জ করতে হয়, ওকে, তার নামের বানানে হয়তো একটা ভুল আসছে, ঠিক আছে, বা এই কোভিড এর স্ট্যাটাসটা আপডেট করতে হবে, সেগুলো তোমার ডিএমএল দিয়ে করতে হবে। ঠিক আছে, ডিডিএল এর উদাহরণ যদি দেই তাইলে ওই যে ক্রিয়েট আছে, ক্রিয়েট টেবিল, এগুলো তোমরা ইউজ করেছো কিনা আমি জানি না। ক্রিয়েট টেবিল, তারপরে তোমার অল্টার, ঠিক আছে, ড্রপ, মানে মূলত 3 ধরনের থাকে। একটা হচ্ছে ক্রিয়েট করা, নতুন তৈরি করা, অল্টার দিয়ে হচ্ছে মডিফাই করে, ড্রপ দিয়ে হচ্ছে ডিলিট করে। ঠিক আছে, আর ডিএমএল এর ক্ষেত্রে যদি ধরো তাহলে সিলেক্ট দিয়ে তো আমরা দেখি যে কোনো ডেটা দেখার জন্য সিলেক্ট, তারপরে আপডেট মানে কোনো ডেটা নতুন ইনসার্ট করার জন্য ইনসার্ট কিওয়ার্ড আছে। ঠিক আছে, সরি আমি আসলে আঙ্গুল দিয়ে লিখতেছি তো খুব বেশি সুন্দর হচ্ছে না, এমনিও আমার হাতের লেখা ভালো না, তো কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করে ফেলো। তারপরে তোমার আছে সিলেক্ট, ইনসার্ট, তারপরে কি ডিলিট আছে, ডিলিট, আপডেট, এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে ডিএমএল এর অংশ, ডেটা ম্যানিপুলেশন করা হয় এই জিনিসগুলো দিয়ে। আর এই ক্রিয়েট, অল্টার, ড্রপ এগুলো করা হয় ডিডিএল দিয়ে। ঠিক আছে, সো এইদিকে আসলে অনেক বড় পড়ালেখা বা এগুলা আছে। আমরা সরাসরি একটু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেই চলে যাই। ঠিক আছে, কারণ ল্যাঙ্গুয়েজটা পারাটাই আসলে মেইনলি ইম্পর্টেন্ট জিনিস। আরো মানে কি বলে বিভিন্ন টার্মিনোলজি আছে, সেগুলো আসলে এত কম সময়ের মধ্যে বলা সম্ভব না। তোমরা একটু ছোট একটা কোয়েরি ছিল। হ্যাঁ বলো বলো। স্যার ড্রপ আর ডিলিট বিষয়টা তো সেম, তো আমরা ড্রপটা ডিএমএল এ কেন ইউজ করতে পারবো না, আর ডিলিটটা ডিডিএল এ কেন ইউজ করতে পারবো? সুন্দর কোশ্চেন করেছো। আর কারো কি এই কোশ্চেনটা আছে? এই দুইটার ডিফারেন্স কি স্যার? এটা কনফিউশন লাগে। ওকে ওকে, গ্রেট, থ্যাংক ইউ। ড্রপ আর ডিলিট কখনোই সেম না। ঠিক আছে, ড্রপ এবং ডিলিট সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ড্রপ দিয়ে কি হয়,
ড্রপ দিয়ে তুমি এই টেবিলটাকে পুরাটাকে নাই করে ফেলতে পারবা, ডিলিট দিয়ে এই টেবিলটাকে নাই করে ফেলতে পারবা না, এটার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে নাই করে ফেলতে পারবা। অর্থাৎ টেবিল এক্সিস্ট করতেছে, ক্রিয়েট টেবিল দিয়ে তোমাকে আর টেবিলটা নতুন করে তৈরি করতে হবে না তুমি যদি ডিলিট ইউজ করো। আর ড্রপ যদি ইউজ করো তাহলে তোমার এটার এক্সিস্টেন্সই নাই, ঠিক আছে, এটা ডেফিনেশনটাই তুমি ডিলিট করে দিলা। তোমাকে যদি এই ধরনের কোনো নতুন ডেটা ইনসার্ট করতে হয় তাহলে তোমাকে আগে টেবিলটা ক্রিয়েট করে নিতে হবে ক্রিয়েট টেবিল দিয়ে, ঠিক আছে। অর্থাৎ ড্রপ দিয়ে টেবিলের এক্সিস্টেন্সি ডেটাবেস থেকে মুছে যাচ্ছে, আর ডিলিট দিয়ে কি হচ্ছে, ডেটাগুলো জাস্ট মুছতেছে, টেবিলের স্ট্রাকচারটা মুছতেছে না। বুঝতে পারছো কিনা? বুঝো নাই? জি স্যার। জি স্যার। শিওর তো নাকি আমাকে বুঝতে পারছি কনভিন্স স্যার। করার জন্য বললা যে? স্যার আবার আচ্ছা আবার একবার বলুন। ওকে, আবার বলতেছি, সমস্যা নাই। ড্রপ আমরা বলেছি যে এই যে তিনটা কিওয়ার্ড, এই তিনটা কিওয়ার্ড ডাটা ডেফিনেশন নিয়ে কাজ করে। অর্থাৎ এটা দিয়ে তুমি টেবিল ক্রিয়েট করতে পারবা, ক্রিয়েট দিয়ে তুমি টেবিল ক্রিয়েট করতেছো, অল্টার দিয়ে টেবিলের কোনো ডেটার মানে হয়তো ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড করতেছো, অথবা ফাদার্স নেমটাকে মাদার্স নেম বানাচ্ছ, এটা দিয়ে অল্টার করতেছো, মানে মডিফাই করতেছো। আর ড্রপ দিয়ে কি করতেছো, ড্রপ দিয়ে এই টেবিলটাকে মুছে ফেলতেছো, এই টেবিলের কোনো অস্তিত্বই আর থাকবে না, ঠিক আছে। কিন্তু ডিলিট দিয়ে কিন্তু তুমি পুরো টেবিলটাকে মুছতেছো না, ডিলিট দিয়ে কি করতেছো, এই টেবিলের মধ্যে যে ডেটাগুলো আছে, এখানে যে ডেটাগুলো আছে সেইগুলোকে মুছে ফেলতেছো, কিন্তু টেবিলের স্ট্রাকচারটা আছে। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ তুমি যদি ডিলিট দাও তারপরে ইনসার্ট দিয়ে এই টেবিলে ডেটা ইনসার্ট করা যাবে, কিন্তু যদি ড্রপ দাও, ড্রপ দেওয়ার পরে আসলে সরি ড্রপ দেওয়ার পরে আসলে তুমি এখানে এই টেবিলে ইনসার্ট দিলে এরর দেখাবে সে, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার আমরা যদি টেবিলের কলাম অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, কলাম অ্যাড করতে চাইলে এটা ডেফিনেশনের মধ্যে পড়ে, কারণ তুমি নতুন কি ডেটা অ্যাড করবা সেই ধরনের সেই জিনিসটা তুমি বাড়াচ্ছ বা সেই জিনিসটার মধ্যে চেঞ্জ করতেছো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে তোমাকে এই অল্টার দিয়ে মডিফাই করতে হবে, অল্টার দিয়ে কি বলে নতুন একটা কলাম অ্যাড করার জন্য কিছু আছে আর কি বলে কমান্ড আছে, সেটা দিতে হবে, তাইলে অ্যাড করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, মানে ওইটা আমি বলতেছি না, কারণ হচ্ছে আমরা বেসিক কোর্স গুলোতে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আমাদের সিএসসি এর মেজর হলে অবশ্যই এগুলো নিয়ে কাজ করতে হতো, কিন্তু তোমাদের এগুলো নিয়ে একটু কম কাজ করলেই হবে, এইগুলো নিয়ে মেইনলি তোমাদের কাজ করতে হবে। এগুলো যাদের আগ্রহ আছে তারা এগুলো তোমার ইয়ে থেকে কি বলে সিনট্যাক্স, যে সিনট্যাক্স গুলো তুমি ইয়ে থেকে দেখে নিতে পারবা, বিভিন্ন W3 স্কুল বা এই ধরনের বিভিন্ন আছে। আমি একটু যদি ওয়েবের দিকে একটু যাই, ওকে, সরি ডিসকানেক্টেড হয়ে গেছিল, সম্ভবত আমার নেট হয়তো আপ ডাউন করছিল। সো তোমরা কি এখন দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, কতটুক পর্যন্ত আগে শুনতে পেয়েছিলে? স্যার ওই লাস্টে স্যার কি অল্টার দিয়ে স্যার মানে একটা নতুন টেবিল অ্যাড করা, টেবিলে একটা কলাম বা অ্যাড করা, ওইটুকু স্যার বলছিলেন। ওকে, সো আমি বলেছি যে মানে আমাদের মেইনলি এই কোর্সের টার্গেট হচ্ছে তোমার এই ডিএমএলটা মেইনলি আমরা শিখবো, ঠিক আছে। ডিডিএল আমরা আমাদের সিএসসি এর হলে অবশ্যই ডিডিএল এও তোমাকে বেশ টাইম দিতে হতো, বাট এখন ডিডিএল তোমার যদি আগ্রহ থাকে তুমি ডিডিএল নিয়ে আরেকটু বেটার শিখে নিতে পারো। এগুলা বিভিন্ন টিউটোরিয়াল আছে, যেমন W3 স্কুলের টিউটোরিয়ালটা বেশ মোটামুটি, এই যে ক্রিয়েট, ড্রপ, ব্যাকআপ, ঠিক আছে, এই অল্টার টেবিল কিভাবে করে না করে সেগুলো তুমি এখানে সুন্দরভাবে দেখতে পাবা। এই যে একটা তুমি কলাম অ্যাড করতে চাও, তাহলে এই যে কিভাবে অ্যাড করবা সেটা ওরা দেখাচ্ছে, এবং এখানে তুমি প্র্যাকটিসও করতে পারবা। ড্রপ,
ঠিক আছে, এই জিনিসগুলো আছে এখানে। কলাম তুমি কোনো একটা মডিফাই করতে চাও, সো অল্টার টেবিল দিয়ে তারপরে অল্টার কলাম করতে পারতেছো, মডিফাই কলাম করতে পারতেছো। ঠিক আছে, এগুলো আবার বিভিন্ন মানে ম্যাক্সিমাম কি বলে ডেটাবেজের ম্যাক্সিমাম যারা ডেটাবেজ ভেন্ডর বা ডেটাবেজ যারা প্রোভাইড করে সেই প্রোভাইডার খুব বেশি আসলে মানে আমাদের সেন্স এন্ড থেকে খুব বেশি নাই, কিন্তু পেজ অনেক আছে আর কি। সো MySQL এর নাম আমরা অনেক শুনি, এগুলো সাধারণত স্টুডেন্ট প্রজেক্ট করার জন্য ইউজ করি। ওরাকল আসলে হিউজ ডেটাবেজ, মাইক্রোসফট অ্যাক্সেসও আমরা ডেটাবেজ হিসাবে ইউজ করি, বা এসকিউএল সার্ভার এগুলো। তো এগুলার মাইক্রোসফট MySQL বা ওরাকল এদের মেইন ধরো সিনট্যাক্স বেশিরভাগই সেমই থাকে, কিন্তু তাদের যে সমস্ত কাজে দরকার বা তারা যেগুলার সার্ভিস বেশি দেয় ওই রকম এগুলাতে তারা একটু মডিফাই করে কাজ করে। এখানে যেমন তোমার এই যে যেমন বলতেছে যে এসকিউএল সার্ভার বা এমএস অ্যাক্সেস তারা ওই কলাম চেঞ্জ করার জন্য অল্টার কিওয়ার্ড ইউজ করে, MySQL বা ওরাকল এটা মডিফাই এটা ইউজ করে। সো এগুলার মানে এগুলা আসলে ওই সিলেক্ট বা ডিএমএল এ খুব একটা চেঞ্জ নাই, ডিএমএল এও চেঞ্জ আছে যখন আবার আরেকটু হাই লেভেলের ডিএমএল এ যাবা। তো আমরা আসলে অত দূর আসলে এই কোর্সে আমরা যেতে চাচ্ছি না, বা এই কোর্সে আমরা যাই না সাধারণত। তো তোমার যদি নিজের আগ্রহ থাকে, এই দিকে আগ্রহ পাও, তাইলে তুমি এই জিনিসগুলো নিজে আসলে দেখে নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা। সো আমরা হলো মেইনলি ডিএমএল নিয়ে কি বলে ইন্টারেস্টেড। আচ্ছা, তোমরা কি কোনো সফটওয়্যার ইউজ করেছো যেটা দিয়ে তোমরা এসকিউএল তোমাদের কম্পিউটারে চালাতে পারবে? সো ওয়ার্কবেঞ্চ ইউজ করতেছি। ওকে, ওয়ার্কবেঞ্চ ইউজ করতে পারো, সমস্যা নাই। এছাড়াও আরেকটা আছে জ্যাম্প, জ্যাম্প দিয়ে খুব সহজেই জিনিসটা করা যায়। ওয়ার্কবেঞ্চ দিয়েও করা যায়, ওয়ার্কবেঞ্চ আরেকটু হেভি। জ্যাম্প মানে হেভি বলতে একটু টেকনিক্যাল জিনিস হয়তো ওখানে বেশি লাগতে পারে। এখানে আমরা জ্যাম্প দিয়ে আরেকটা পদ্ধতি, সেটাও তোমরা চাইলে করতে পারো আর কি। সো জ্যাম্পটা তোমরা ওই জ্যাম্প ওয়ার্কবেঞ্চ দিয়ে করলে হবে, সমস্যা নাই। আমরা তো মেইনলি কোয়েরি নিয়ে কাজ করব। জ্যাম্পের ওয়ার্কবেঞ্চটাও তো পারি না ঠিকমতো, একটু দেখায় দিলে ভালো হয়। ওকে, ওয়ার্কবেঞ্চ সম্পর্কে তো আইডিয়া কম স্যার। ওকে, ওয়ার্কবেঞ্চ একটু হাই লেভেল বলতে একটু ওয়েটি সফটওয়্যার। ঠিক আছে, এই জন্য আমি আমার কম্পিউটার আসলে সেটা ইনস্টল করতে চাচ্ছি না এই মুহূর্তে। তোমাদেরকে তাহলে তোমরা জ্যাম্প দেখে নাও, জ্যাম্প দিয়েও আসলে সেম কাজই করা যাবে আর কি। ঠিক আছে, সো জ্যাম্প, এই যে আমি জ্যাম্প লিখে সার্চ দিলাম উইন্ডোজ এর জন্য, এই যে তোমার জ্যাম্পের এখানে যে কোনো একটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করলে তারপরে তো তোমার এই নেক্সট দিয়ে তুমি করে ইনস্টল করে ফেলতে পারবা। যে কোনো একটা ড্রাইভে ইনস্টল করে নিলা, তারপরে ধরো আমারটা এই সি ড্রাইভে আমি ইনস্টল করেছি। সো জ্যাম্প একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই যে নিচে তুমি দেখতে পাবা জ্যাম্প কন্ট্রোল প্যানেল আছে, সরি জ্যাম্প control.exe এরকম একটা ফাইল আছে। এই ফাইলটাতে তুমি ডাবল ক্লিক করলেই এই যে আমি জ্যাম্প কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছ, এই জিনিসটা আসবে। ঠিক আছে, এখন আমি এখন একটু স্টপ করে দেই, এই অবস্থায় থাকবে। সো তুমি যদি MySQL সার্ভারটা রান করতে চাও, এখানে স্টার্ট ক্লিক করবা। ঠিক আছে, এটাতে তোমার এই যে 3306 পোর্টে MySQL সার্ভারটা রান করলো। কি পোর্টে রান করলো না পোর্টে রান করলো এগুলা তুমি বুঝলে ভালো, না বুঝলেও কোনো সমস্যা নেই। আর অ্যাপাচিটা আমাদেরকে স্টার্ট করা লাগে। অ্যাপাচিটা কেন স্টার্ট করা লাগে? অ্যাপাচিটা স্টার্ট করা লাগে কারণ হচ্ছে এটা হলো ওয়েবসাইট এর সাপোর্ট দেয় মেইনলি। MySQLটা যে আমরা ওয়েবসাইট দিয়ে, MySQL সার্ভার কিন্তু পিছনে চলতেছে, কিন্তু ওইটার সাথে কমিউনিকেট করার জন্য কোনো কিছু তো লাগবে। সো ওইটা আসলে যে কোনো প্রোগ্রাম দিয়ে তুমি কমিউনিকেট করতে পারো। সো তুমি যদি অ্যাপাচিটাকে রান করো, তাহলে সে একটা ওয়েবসাইট রান করবে এবং এই ওয়েবসাইটের থ্রুতে তুমি MySQL এর সাথে কমিউনিকেট করতে পারবা। তাহলে এখন কিভাবে আমরা কমিউনিকেট করব সেই জিনিসটা যদি দেখি, তুমি যে কোনো একটা ওয়েবসাইটে ধরো ইয়েতে গুগলে মানে গুগল ক্রমে আসলা, আসার পর এখানে লিখবা লোকাল হোস্ট /php myadmin। ঠিক আছে, এতটুকু লিখে এন্টার দিতে হবে, বানান টানান ঠিক থাকতে হবে, নাইলে আবার ঝামেলা করবে। লোকাল হোস্ট /php myadmin।
ওকে, সো লোকাল হোস্ট /phpMyAdmin লেখার পরে আমি এই জিনিসটা পেয়ে গেলাম। এই যে বাম পাশে দেখো এখানে আমার কি কি ডেটাবেজ আছে, সেই ডেটাবেজ গুলোর নাম এখানে দেখাচ্ছে। অলরেডি কিছু ডেটাবেজ থাকে, কিছু MySQL নিজেকে রান করানোর জন্য এইগুলা কিছু ডেটাবেজ তাদের লাগে, এগুলাতে তোমার হাত দেওয়া দরকার নাই বা ওগুলাতে ডিলিট করা দরকার নাই, তুমি নিজে ডেটাবেজ ক্রিয়েট করতে পারবা। ধরো আমরা একটা ডেটাবেজ ক্রিয়েট করি, ডেটাবেজের নাম দিলাম ধরো বাস টেস্ট, ঠিক আছে, একটা নাম দিলাম আর কি। সো ক্রিয়েট দিলেই ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন তুমি এই যে এখানে বাস টেস্ট চলে আসছে, তুমি এখানে ক্রিয়েট টেবিল আছে, তুমি কোন একটা নতুন টেবিল ক্রিয়েট করতে পারো। ওকে, স্টুডেন্টস আমরা নাম দিলাম, কলাম ধরো ওকে 4টা কলাম দিলাম। এখানে অবশ্য কোয়েরিটা যদি, সরি না এটা কিছু না, অনেক জায়গায় থাকে তোমার ওই কোয়েরিটা দেখা যায়, কোয়েরিটা দেখা যেতে পারলে ভালো। ওকে, ক্রিয়েট হোক টেবিলটা। তুমি এই যে আমরা মানে এই ক্রিয়েট টেবিলের দিচ্ছি, এইটা তোমার তুমি যদি এসকিউএল এখানে একটু ক্লিক করি, এই যে তোমাকে কোয়েরি লেখার একটা জায়গা দিচ্ছে, তুমি এইখানে যদি ডাইরেক্ট কোয়েরিটা লিখো, ক্রিয়েট টেবিল এইরকম কোয়েরিটা লেখো, তাইলেও তুমি এটাকে আসলে এখানে রান করলে, এখানে যদি গো দাও রান করো, তাইলেও এই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা ধরো একটু নাম দেই std_id, ধরো নাম দিলাম স্টুডেন্টের আইডি, এটার মানে লেন্থ দরকার নাই, ধরো অটো ইনক্রিমেন্টেড মানে হচ্ছে তোমাকে এটা দিতে হবে না, বরং সেই এটা অটোমেটিক্যালি যখন কোনো একটা ডেটা দিবা সাথে সাথে এটাকে ইনক্রিমেন্ট করে নিবে। আচ্ছা, এরপর আসো ধরো std নেম বা সংক্ষেপে লিখতেছে আর কি, std স্টুডেন্টের সংক্ষেপে। ওকে, ভার্কার কয়েকটা বিভিন্ন ডেটা টাইপ আছে, আমরা সাধারণত ইন্ট ভার্কার হচ্ছে আমরা ইউজ করি ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ বা টেক্সট, কোনো টেক্সট রাখার জন্য আমরা ভার্কার ইউজ করি। ঠিক আছে, ভার্কার সম্পর্কে এতটুকু জানলেই হবে, তবে এটা লেন্থটা বলে দিতে হয়। ধরো যে নাম মানুষের সর্বোচ্চ কত হইতে পারে, মোটামুটি একটা দিলাম ধরো যে 50, ঠিক আছে, কারো কারো হয়তো 50-এর লেন্থের বেশিও থাকতে পারে, আমরা ধরে নিলাম আমাদের এখানে 50-এর বেশি না। ওকে, তারপরে ধরো এইজ থাকতে পারে, এটা একটা ইন্টিজার। তারপরে আর কি দিতে চাও, ধরো তার সেমেস্টার, ঠিক আছে। তারপরে আমরা চাইলে অবশ্য আরো কলাম করতে পারি, নিচে একটা অ্যাড হলো, ঠিক আছে। সেমিস্টারের পরে ধরো সেশন, এই জিনিসগুলো আমরা সেশন না দিয়ে সেল দেই, সেল ফোন নাম্বার, এটা আমরা সাধারণত ভার্কার রাখি, কারণ ওই আগে যদি মানে ইন্টিজার রাখতে পারো, ইন্টিজার মানে হচ্ছে নাম্বার, সো নাম্বার রাখতে পারো, কিন্তু আগে ওই 0 দিলে 0টা নাই হয়ে যাবে, তুমি যদি ইয়েতে না রাখো, ইন্টিজার হিসেবে রাখলে আগের 0টা নাই হয়ে যাবে, কারণ নাম্বারে তো 0-র কোনো দাম নাই, এই জন্য সে 0 নাই করে ফেলবে, এই জন্য আমরা সেল ফোন নাম্বার সাধারণত ভার্কারে রাখি। ঠিক আছে, এটা ধরো 20 দিলাম সর্বোচ্চ, এত হবে না যদিও। সো এই যে আমরা এই জিনিসগুলো লিখলাম, এখানে আরো তুমি স্পেসিফাই করে দিতে পারো যে নাল থাকতে পারবে কিনা, প্রাইমারি কি একটা ব্যাপার আছে, কি গুলোর ব্যাপারে তোমরা কি জানো কিনা, কয় ধরনের কি আছে বা কি সেটা জানো, বা কি এর কাজ কি? না স্যার, এটা জানি স্যার, বাকি আরেকটা কি জানি না। দুইটা ফরেন কি আর প্রাইমারি কি। ওকে, ফরেন কি, প্রাইমারি কি, ইউনিক কি এর নাম শুনেছো? না স্যার। না স্যার। ওকে, কি সম্পর্কে বলবো পরে একটু মনে করাই দিও। তোমাদের কি কোনো বিরতি লাগবে, অথবা তোমরা যখন বিরক্ত হয়ে যাবা বলবা? ওকে, প্রিভিউ এসকিউএল, এখানে দেখো একটা প্রিভিউ এসকিউএল আছে, মানে তুমি যে ডেটাগুলা দিলা এটার উপরে ভিত্তি করে সে একটা কোয়েরি তৈরি করেছে, ঠিক আছে। সো তুমি এটা চাইলে দেখতে পারবা যে ওকে এই কোয়েরিটা, এই যে ক্রিয়েট টেবিল বাস ডট টেস্ট হচ্ছে ডেটাবেজের নাম, তারপরে ডট স্টুডেন্টস, এখানে যদি হচ্ছে এইভাবে ডট দিয়ে অ্যাক্সেস করে লিখছে, মানে তুমি এক্সিকিউট করার সময় কোনো একটা ডেটাবেজের ভিতরে যদি এক্সিকিউট করো তাহলে এতটুকু আসলে দেওয়ার দরকার নাই। টেবিলের নাম দিতে চাচ্ছে স্টুডেন্ট, সে মানে
স্পেস থাকলেও যাতে জিনিসটা হ্যান্ডেল হয় এই জন্য এই ধরনের একটা ইনভার্টেড কমার মধ্যে রেখেছে। ইনভার্টেড কমাটা না দিলেও কোনো সমস্যা নাই। তারপরে এই যে স্টুডেন্ট আইডি, এটা ইন্টিজার, নট নাল সে দিয়ে রাখছে, এবং অটো ইনক্রিমেন্টেড বললে যে কোনো কিছু তুমি ডেটা রাখলেই সাথে সাথে সেটা মানে মানে কি বলে, এই কোন একটা রো অ্যাড করলে এই এসটিডি আইডিটা অটোমেটিক্যালি সে আগে যে কয়টা ডাটা আছে তারপরের মানে একটা ইউনিক নাম্বার তোমাকে সে এখানে অ্যাসাইন করে দিবে অটোমেটিক্যালি। তারপরে এসটিডি নেম, এটা ভার্কার 50 লেন্থ, নট নাল, প্রতিটার পরে নট নাল রেখে দিছে যে নাল কোনো ভ্যালু যাতে এটার মধ্যে ইনসার্ট করা না যায়। সো তারপরে ইঞ্জিন ইকুয়াল টু ইনিডিবি, এগুলা ওদের সিস্টেমেটিক, এগুলো না লিখলে আসলে কিছু হয় না। সো আমরা এখানে যেহেতু ডিডিএল আমাদের খুব একটা কনসার্ন না, সো আমরা এখানে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই ডেটাবেজে কি কি স্ট্রাকচারে, তুমি যদি যাও তাহলে এই ডেটাবেজের কি কি কলাম আছে ডিডিএল রিলেটেড জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর ব্রাউজে গেলে সেটা হচ্ছে ডিএমএল রিলেটেড, অর্থাৎ এইটার মধ্যে কি কি ডেটা আছে। যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো ডেটা ইনসার্ট করি নাই, তাই এখানে কোনো ডেটা নাই। বুঝতে পেরেছো? সো এরপরে আমরা ধরো এখানে যদি কিছু ডেটা ইনসার্ট করতে চাই, অনেক সাইটে আছে যে সাইটগুলো তোমার কিছু ডামি ডাটা জেনারেট করে দিবে, সেগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। সো তোমরা মানে সার্চ করলে র্যান্ডম ডেটা জেনারেটর বিভিন্ন লিখে সার্চ করলেই পাবা। তো আমি এইটা একটা ভালো পাইছি, যার মধ্যে ধরো 1000টা ডেটা, মোটামুটি 1000টা রো সম্বলিত ডেটা তুমি ফ্রিলি জেনারেট করতে পারবা, ওদের এখান থেকে নিতে পারবা। সো আমাদের এখানে যে যে জিনিসগুলো আমরা অ্যাড করেছি সেই অনুযায়ী আমরা একটু র্যান্ডম ডেটা ওদের কাছ থেকে নেই। এসটিডি আইডি, এই স্টুডেন্ট আইডিটা ওরা আসলে দিয়ে দিবে আমাদের, মানে ডেটাবেজ আমাদেরকে অটোমেটিক্যালি অ্যাসাইন করে দিবে। সো আমাদের একটা নেম দরকার, এসটিডি নেম, স্টুডেন্টের নেমের জন্য আমরা ধরো এখানে দিলাম এসটিডি নেম। ওকে, টাইপ নেম যদি বলি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ড্রাগ নেম, ফেক কোম্পানি নেম, ফুল নেম থাকার কথা, ফুল নেম, হ্যাঁ এই তো ফুল নেম, যদিও বাংলাদেশি কারণ নাম আসলে ওরা লিখবে না। ওকে, ফুল নেম। এরপরে আসো আমাদের এখানে আছে এইজ। সো এইজ একটা ফিল্ড, এখানে এইজ তুমি তো আসলে নাম্বার নিবা। সো ধরো নাম্বার নিলাম আমরা, মিনিমাম মানুষের এইজ এখানে স্টুডেন্টরা যেহেতু আছে, সো আমরা মিনিমাম ধরলাম 19, এইজ থেকে ধরো 40-এর মধ্যেই রেখে দিলাম, কারণ পিএইচডি টিএইচডি করলে হয়তো তুমি 40-এর মধ্যেই তোমার থাকবে। ওকে, তারপরে তোমার ধরো সেমেস্টার এবং সেল, সেমেস্টার এখানে নাম্বার যদি দেই তাহলে 1 থেকে 8, আমরা আন্ডার গ্রেডই জাস্ট ধরলাম, বিবেচনায় নিলাম। তারপরে ধরো সেল, এরপরটা যদি আমরা সেল দেই, ফোন নাম্বার, যদিও বাংলাদেশে কোনো নাম্বার এখানে আসলে আসবে না। ওকে, ফোন নাম্বার কিভাবে থাকবে সেটা তারা দিতে চাচ্ছে, আমরা এরকম একটা দিলাম যে এইভাবে ফোন নাম্বার থাকবে। ওকে, বাকি দুইটা আমাদের আপাতত বাদ দিলাম। সো এই 4টা ডেটা, তাই তো 1 2 3 4, আর এসটিডি আইডি অটো জেনারেটেড। সো আমরা এটা একটু জেনারেট করে নেই, ডাউনলোড দিয়ে দিলাম, যে কোনো জায়গায় এই জায়গায় ধরো রাখলাম আমরা বাস এসটিডি। যদিও তোমরা আশ্চর্য হয়ে যাবে যে আমাদের ডিপার্টমেন্টে আবার এই ধরনের স্টুডেন্টরা কোত্থেকে আসলো এই নামের। ঠিক আছে, কিন্তু আসলে এরা তোমাদের এখানকার স্টুডেন্ট না,
আচ্ছা, এটা আমরা একটু ওপেন করে একটা জিনিস করে নেই। সিএসভি ফাইল, এটা এই সিএসভি ফাইল সম্পর্কে কি তোমরা জানো? সিএসভি ফাইল কি জিনিস? সিএসভি এর পূর্ণরূপ হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। এটা যদিও এক্সেল ইনস্টল থাকে তাহলে এক্সেল দিয়ে এটা কি বলে ওপেন হয়ে যায়। আমি যদি এটা একটু দেখাই, সিএসভি এই যে তোমার এটা হচ্ছে সিএসভি ফাইল। তো আমি এটা রাইট ক্লিক করে ধরো নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, দেখো কমা সেপারেটেড ভ্যালু। কমা সেপারেটেড মানে হচ্ছে তুমি ওই এক্সেল টেক্সেল বা এগুলাতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিলে ফরম্যাটিং এর অনেক সময় সমস্যা হয়, তাই তো? সেটা যাতে না হয় এই জন্য আমরা এই টেক্সটের মাধ্যমে, এটা একটা বহুল প্রচলিত একটা ফরম্যাট সিএসভি, কমা সেপারেটেড ভ্যালু, মানে একই রো, তো একটা রোতে একটা লাইনে যেগুলো থাকবে সেগুলো একই রোতে আছে, আর কলাম গুলো ভাগ করতেছে এই রোর প্রথম কলামে যেটা থাকবে সেটার পর একটা কমা, তারপরের মানে এই কমা থেকে এই কমার মধ্যে যেটা আছে সেটা হলো সেকেন্ড কলাম, তারপর একটা থার্ড কলাম, তারপর একটা ফোর্থ কলাম, এরকম করে জিনিসগুলো আসলে থাকে। ঠিক আছে, সিএসভি ফাইলের মধ্যে। সো তুমি দেখতেই পাচ্ছ এখানে সবগুলো এই কমা সেপারেটেড আছে। আর তুমি যদি এই এক্সেলে এটা ওপেন করো ডাইরেক্টলি, দেখো কি সুন্দরভাবে এটা প্রথম কলামে চলে গেল, এটা সেকেন্ড কলামে, এটা থার্ড কলামে, এটা ফোর্থ কলামে। কিন্তু এটা তুমি টেক্সটে ওপেন করলে আসলে কি পাচ্ছ? জাস্ট একটা নরমাল টেক্সট ফাইল। ওকে, সো এই ধরনের সিএসভি এর মতো আরো অনেক ধরনের ট্যাব সেপারেটেড টিএসভি আছে বা আরো বিভিন্ন আছে। আচ্ছা, প্রথম যে রোটা আছে এই রোটা আমি ডিলিট করে দেই, কারণ হেডার রো যদি আমরা ওখানে দেই তাহলে কি বলে এটাকে, ওইটাও একটা ডেটা হিসাবে সে ইম্পোর্ট করে ফেলবে। এজন্য আমরা ওইটা ডিলিট করে সেভ করে রাখলাম। এবার আসো আমরা ডেটা ইম্পোর্ট করি। এখানে তুমি কিন্তু যে কোনো ডেটা ইনসার্ট করতে পারবা। এখানে ধরো যে তুমি স্টুডেন্টের নাম বা এগুলি লিখে তুমি স্টুডেন্টের আইডি অটোমেটিক্যালি আসবে। স্টুডেন্টের নাম যদি দাও আক্কাস আলী, এজ ধরো 50, সেমিস্টার 8, সেলফোন +8888 সামথিং লাইক দ্যাট একটা দাও, তাইলে তুমি এখানে কোয়েরিটা দেখার প্রিভিউ এসকিউএল, দেখো সে একটা এসকিউএল তৈরি করে দিয়েছে তোমাকে। ইনসার্ট ইনটু এর নাম, টেবিলের নাম, তারপরে হচ্ছে তোমার এই টেবিলের যেই ফিল্ড গুলো তুমি আসলে দিতে চাচ্ছ সেই ফিল্ড গুলো আসতেছে, তারপরে ভ্যালুস দিয়ে এই ফিল্ডের ভ্যালু কি দিবা, এই ফিল্ডের ভ্যালু কি দিবা, এই ফিল্ডের ভ্যালু কি দিবা, সেই জিনিসগুলো দিতে পারতেছো। সো এখানে সে তোমাকে কোয়েরিটা সুন্দরভাবে তৈরি করে দেখাচ্ছে। এখানে গো দিলে এটা আসলে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, ধরো একটা আমরা ইনসার্ট করিও, করলেও কোনো সমস্যা নেই, আমরা গো দিলাম। ওকে, ইউ হ্যাভ এ প্রিভিয়াসলি সেভ কোয়েরি, আচ্ছা ওয়ান রো ইনসার্টেড সে আমাকে বলতেছে, এটা আমি ওই কপি করছি বলে মনে হয় এই করতেছে। সো ব্রাউজ করে আমরা আসলে এটার ডেটাটা দেখতে পাচ্ছি যে একটা ডেটা আছে। আমরা এবার ম্যাথস ইম্পোর্ট করতে চাই। স্যার স্টুডেন্ট দেখলাম নাল দেওয়া হলো স্যার। হ্যাঁ, নাল দিলে দেওয়া হইলো, কারণ হচ্ছে এটা সে অটোমেটিক্যালি বসায় নিবে, এই জন্য আমরা কিছু দিই নেই, বুঝছো? ওটা যদি তুমি ওই যে কোয়েরিটা তৈরি করেছে, যে ওই কোয়েরিটা ধরো আমরা আরেকটা যদি তৈরি করতে চাই, ইনসার্ট দিয়ে তোমার এখানে আছে ধরো যে আক্কাস আলী আমরা ই করেছি, এবার ধরো শাবান আলীকে আমরা দিলাম। ওকে, তার বয়স ধরো 18 বছর বয়সে সে পড়তে এসেছে, আর কত সর্বোচ্চ ধরো 2 সেমিস্টার পড়তেছে, 18 বছর বয়সে আর কতই পড়বে। কোন একটা নাম্বার, এটা কোন জায়গা থেকে নকল নাম্বার নিয়ে আসছে, ধরো এটা আমরা আসলে এখান থেকে ইনসার্ট করবো না, আমরা এটা কপি করে নিলাম। ওকে, আসো এখানে এসকিউএল এ যে আমাদেরকে বলতেছে ডেটা লস হবে, হোক, আমরা এটা ই করলাম। এই যে এই আইডিটা, এটা তুমি এখান থেকে বাদ দিয়ে দাও, এখান থেকে নাল ভ্যালুটা বাদ দিয়ে দাও। ঠিক আছে, তো তুমি যেই জিনিসগুলো এখানে যে অর্ডারে দিলা এখানেও সেই অর্ডারে দিতে হবে।
ওগুলার মধ্যে কিন্তু আমরা মনে আছে কিনা নট নাল যখন ক্রিয়েট করছি তখন নট নাল দিছি। সো এই জিনিসগুলা যদি তুমি না দাও তাহলে কিন্তু সে মাইন্ড করবে, কিন্তু ওগুলা যদি নট নাল না দেওয়া থাকে কোনোটা, তাহলে তুমি এখানে কোনোটা না দিলে সে ওইটাকে নাল ভ্যালু হিসাবে ইনসার্ট করে নিবে। ওকে, আমরা গো দিলাম, তার মানে এটা চলে আসছে। তুমি যদি ব্রাউজে যাও, এই যে দেখো সেকেন্ড একটা ভ্যালু অ্যাড হয়েছে। ঠিক আছে, সো এভাবে করে আমরা এখন ওই ম্যাথ ইম্পোর্টটা একটু করি। এখানে 40 MB পর্যন্ত ফাইল দিতে পারবা, এটা আরো বাড়ানো যায়, সেটিং একটা ফাইল আছে ওখান থেকে বাড়িয়ে নিতে হয়। সো আমরা কোনটা যেন করেছিলাম, বাস এসটিডি। ওকে, এখানে আমরা CSV ফাইল দিব। ওকে, এখানে আবার SQL ফাইল অর্থাৎ স্ক্রিপ্ট ফাইলও দেওয়া যায়, সেটা দিয়েও কাজ করা যায়। সো ডু নট অ্যাবর্ট অন ইনসার্ট এরর, ইনসার্টে যদি কোনো প্রবলেম হয় তারপরেও সে যেন ওটা বাদ না দিয়ে দেয়, সেই জন্য আমরা এই করলাম। ওকে, সো আমরা এখানে গো দেই। ইনভ্যালিড কলাম কাউন্ট ইন CSV ইনপুট অনলাইন। আচ্ছা আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটা একটু বলি। এখানে তো আমরা একটা কলাম কম দিয়েছি, যে সেটা তাকে আসলে জানাই দিতে হবে যে আমরা আসলে একটা কলাম কম দিয়েছি। সেটা কিভাবে জানানো যায় সেটা আমরা দেখতেছি। এইটার মধ্যে যেহেতু কলামগুলো কোন একটা অর্ডারে আছে, সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে যে কোন অর্ডারে আছে। আমি যদি এখানে একটু ব্রাউজ দিই, এই যে এখানে যে সরি এই নামগুলো এখান থেকে নেওয়া যাচ্ছে না, সেগুলো কপি করে নিতে পারলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, এখন কপি করে নেওয়া যাচ্ছে না, কারণ এগুলোর উপরে ক্লিক করতে হবে অর সামথিং লাইক দ্যাট। আমাদের এখানে যেই কলামগুলো আমরা দিয়েছি, যেই অর্ডারে দিয়েছি, সেই অর্ডারটা একটু বলে দিতে হবে যে CSV তে এই অর্ডার আছে, অর্থাৎ STD নেম প্রথমে, তারপরে এইজ, তারপরে সেমিস্টার, তারপরে সেল। ঠিক আছে, আমরা যদি এই STD আইডি সহ দিতাম তাইলে হয়তো আবার এই জিনিসটা সমস্যা হতো না, কিন্তু STD আইডি সহ দেওয়াটা আসলে ঠিক না। আচ্ছা, আমরা এখানে ছিলাম। সো আমার এখানে দিতে হবে প্রথমে STD নেম, তারপরে আছে হচ্ছে কি আছে, এইজ, তারপরে সেমিস্টার, তারপরে সেল, এইজ, সেমিস্টার, সেল। ঠিক আছে, সো কলাম নেম গুলো আমাকে দিয়ে দিতে হলো যে কোন কোন কলাম গুলো আমি আসলে দিয়েছি। সো সে ওই কলামে ইনসার্ট করবে। ওকে, সো এটা ঠিক চিহ্ন দেও, না দিলেও সমস্যা নাই। সো সে আসলে 1000 রো ইনসার্ট করে ফেলেছে। এখন আসো ব্রাউজ যদি যাও, তাহলে দেখতে পাচ্ছ এই যে এখানে 1000টা লোক। আক্কাস আলী এবং শাবান আলীর পরে হেনরিটে, ফিলিপ, এদেরকে তোমরা আসলে চিনবে না, এরা স্পেশালি তোমাদের ডিপার্টমেন্টে আমরা এখন অ্যাডমিট করে দিলাম, বুঝতে পেরেছো? যদিও এগুলোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আমরা রাখিনি। সো এই ডেটাবেসটা যদি দেখো, এই যে একটাই আছে এবং এটার মধ্যে কতটা রো আছে সেই জিনিসটা দেখতে পাচ্ছ। এরকম আমি আসলে একটা ডেটাবেস ক্রিয়েট করে রেখেছি, শপ ম্যানেজমেন্ট। এটার মধ্যে ওখান থেকে এরকম ডামি ডাটা ক্রিয়েট করে তারপরে করে রেখেছি। ধরো যে এটার মধ্যে কয়েকটা, মানে শপ ম্যানেজমেন্ট বলতে ধরো একটা দোকানের মধ্যে কেনা বেচা হয়, তাদের কিছু ইনভেন্টরি আছে, তাদের ইনভেন্টরির মধ্যে আমরা এটার ভিতরে যদি যাই তাহলে দেখি তাদের প্রোডাক্টের একটা আইডি থাকে, প্রোডাক্টের নেম থাকে, এবং এইটাই ইনভেন্টরি বা স্টকে তাদের কত কোয়ান্টিটি আছে এবং প্রাইস পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিটের দাম কত, সেই জিনিসগুলো আছে। ওকে, এটা তারা যে টেবিলটাতে রাখতেছে সেটা হচ্ছে ইনভেন্টরি নাম দিয়েছি এটার। তাদের কাস্টমারের ইনফরমেশন আছে, কাস্টমারের আইডি একটা তারা দিয়েছে। ওকে, মানে সাধারণত আমরা একটা টেবিলের একটা প্রাইমারি কি থাকতে হয়। প্রাইমারি কি মানে হচ্ছে যেটা দিয়ে তুমি একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা। সেটা হতে পারে একাধিক কলামের সমষ্টি, বাট সাধারণত MySQL বা বিভিন্ন অনেক ডেটাবেজের কনভেনশন এটাই যে একটা ইউনিক কি একটা তৈরি করে দেওয়া হয়, এই অটো ইনক্রিমেন্টেড, যেটা প্রতিবার তুমি যে কোনো কিছু একটা ইনসার্ট করো সে একবারই সেটাকে ইনসার্ট মানে একটা আইডি দিয়ে দিবে। তো এইভাবে হলে এটা আসলে আর এই ফিল্ডটা আসলে ডুপ্লিকেট হওয়ার কোনো চান্সই থাকে না। সো এই জন্য আমরা এইরকম জিনিসকে সাধারণত প্রাইমারি কি করি।
ঠিক আছে। প্রাইমারি কি অন্য কিছু হতে পারে, নাম বা সেলফোন হতে পারে, কিন্তু ডুপ্লিকেট নাম আসলে কি হবে সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। ঠিক আছে। সো কাস্টমারদের তাদের ইনফরমেশন আছে, কাস্টমারের বেশি কিছু নাই, জাস্ট নাম আর সেলফোন নাম্বার, এই দুইটাই আছে। তারপরে যদি আসো স্টাফের কথা যদি চিন্তা করো, তাদের স্টাফদেরও নাম আর সেলফোন নাম্বার আছে। ওকে, এবার আসো সেল, তাদের এই তিনটা তো বললাম, এই তিনটা কি জিনিস? কাস্টমার হচ্ছে কাস্টমারদের ইনফরমেশন, ইনভেন্টরি হচ্ছে তাদের স্টকে কি কি মালামাল আছে সেগুলো কয়টা আছে, প্রতি ইউনিটের দাম কত, হয়তো টাকায় বা ডলারে থাকতে পারে। এরপরে ধরো সেল, সেলের মধ্যে হচ্ছে তারা তাদের যত ট্রানজেকশন হয়েছে, এই যে ট্রানজেকশন আইডি গুলো দেওয়া আছে, মানে প্রতিটা ট্রানজেকশনের হয়তো একটা ইউনিক আইডি তারা দিয়েছে, প্রোডাক্ট আইডি, একটা প্রোডাক্টের এই যে প্রোডাক্টের আইডিটা, এই আইডিটা হবে হচ্ছে ওই প্রোডাক্ট টেবিলটা যে আছে বা ইনভেন্টরি টেবিলটা যে আছে, এইটার এই যে এখানে যে আইডি গুলো আছে সেই আইডি গুলোর মধ্যে কোনোটাই কিন্তু হবে, এর বাইরে অন্য কোনো কিছু হইতে পারবে না। ঠিক আছে, সেলের মধ্যে যদি আমি যাই তাহলে এটা সিমিলারলি স্টাফ আইডি, কোন একজন স্টাফের আইডি এটা হইতে হবে। তো তুমি যদি এটার উপরে ক্লিক মানে রাখো, দেখো এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে এই 66 নাম্বার স্টাফ কে, প্রোডাক্টের উপরে যদি রাখো তাহলে 120 নাম্বার প্রোডাক্টটা কি এটা দেখাচ্ছে, কাস্টমার 175 নাম্বার কাস্টমারটা কে সেটা কিন্তু দেখাচ্ছে। এটা কিভাবে দেখাচ্ছে? কারণ এটার মধ্যে আমি ফরেন কি অ্যাড করে রেখেছি। ফরেন কি মানে হচ্ছে এইটার সাথে অন্য আরেকটা টেবিলের কি রিলেশন, অর্থাৎ এই যে প্রোডাক্ট আইডিটা এইটা কোন জায়গা থেকে এসেছে, এটা মেইনলি একটা রেফারেন্স। তুমি এখানে যে কোনো নাম্বার দিয়ে দিলে সে মানে অ্যাকসেপ্ট করে নিবে না, বরং এই যে তোমার ধরো যে কাস্টমার আইডি যদি বলি, তাহলে কাস্টমার এইখানে আগে কাস্টমারের একটা কি থাকা লাগবে, এন্ট্রি থাকা লাগবে। কাস্টমারের আইডিটা দিয়ে একটা এন্ট্রি থাকলে তখনই সে তোমাকে ওখানে কাস্টমার আইডিটাকে অ্যালাউ করবে। ঠিক আছে, এখানে তুমি যদি 5632 একটা কাস্টমার আইডি দিয়ে দিলা, সে নিবে না। তুমি যদি ইনসার্টে যাও তাহলে দেখতে পাবে ট্রানজাকশন আইডি আমরা দিলাম না, প্রোডাক্ট আইডি তুমি দিয়ে দিলা 856, স্টাফ আইডি দিলে 745, এটা দিয়ে দিলে 5687। ঠিক আছে, কোয়ান্টিটি আমরা কিছু একটা দিলাম, ডেট এন্ড টাইম, এখানে অনেক ধরনের ফাংশন আছে, ইউটিসি টাইম স্ট্যাম্প একটা কিছু দিলাম। এবার আসো এটা একটু প্রিভিউ দেখে নেই কি হয়েছে। এরকম ভ্যালুস, এরকম ভ্যালু দিল। ওকে, সো আমরা এটা একটা গো দেই, দেখি কি বলে। দেখো এই যে আমাদেরকে শোনা, ক্যান নট অ্যাড অর আপডেট এ চাইল্ড রো, এ ফরেন কি কনস্ট্রেন্ট ফেইল। এই যে তোমার এখানে বলতেছে যে এইটার তুমি এই যে স্টাফের যে আইডিটা দিছো, এই আইডিটা রেফারেন্সেস এত, এই আইডিটাকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে তুমি স্টাফের আইডিটা দিয়েছো 745, এই 745 নামের কোনো নাম্বারের কোনো স্টাফ নেই। অর্থাৎ এইখানে কোনো কিছু থাকতে হলে আগে কোথায় এন্ট্রি থাকতে হবে, স্টাফের একটা নাম্বার দিতে হলে আগে স্টাফ টেবিলে থাকতে হবে। প্রোডাক্টের কোন একটা নাম্বার তুমি এখানে এন্ট্রি করতে হলে অবশ্যই সেটা প্রোডাক্ট ইনভেন্টরি টেবিলে থাকতে হবে। কাস্টমারের কোনো একটা আইডি তুমি এখানে এন্ট্রি করতে গেলে অবশ্যই কি করতে হবে, কাস্টমার টেবিলে তার ইনফরমেশনটা আগে থাকতে হবে। ঠিক আছে, এখন এই আমি যেগুলো বলতেছি এখানে কোনো কোশ্চেন থাকলে বলে ফেলতে পারো। স্যার এই টেবিলে কি ট্রানজাকশন আইডিটা কি প্রাইমারি কি? হ্যাঁ, ট্রানজাকশনটা আমরা প্রাইমারি কি করেছি। স্ট্রাকচারে চলে যাবা, তাহলে সুন্দরভাবে দেখা যাবে এই যে আমরা ট্রানজাকশনটাকে প্রাইমারি কি করে রাখছি, অটো ইনক্রিমেন্টেড। স্যার ফরেন কিটা এখনো ক্লিয়ার হয়নি স্যার। ওকে, ফরেন কি হচ্ছে এই যে আমরা ফরেন কি এখানে অ্যাড করেছি, এটা কিভাবে মানে মাইস্কুয়েল আসলে এইভাবে ডাইরেক্টলি ফরেন কি অ্যাড করা যায় না। ফরেন কি হচ্ছে মেইনলি, তোমাকে যদি আমি বলি ব্রাউজ ডাটাতে যাই, তুমি যদি এখানে লিখতা একটা ট্রানজাকশনের মধ্যে কি কি আসতো, একটা প্রোডাক্ট ট্রানজাকশন, কোন একটা প্রোডাক্ট তো কেনা বেচা হচ্ছে, সো প্রোডাক্টের নামটা থাকতো, কোন একজন স্টাফ এটা সার্ভ করতেছে বা বিক্রি করতেছে, কোন একজন কাস্টমার এটা কিনতেছে, তুমি এখানে কাস্টমারের এই স্টাফের নাম লিখতা, এখানে লিখতা কাস্টমারের নাম, এবং এখানে প্রোডাক্টের নামটা লিখতা। তাহলে বারবার যদি কোন একটা প্রোডাক্ট, এই যে 120 নাম্বার প্রোডাক্ট একবার বিক্রি হলো,
120 নাম্বার প্রোডাক্ট আবার বিক্রি হলো, বা একজন কাস্টমার এই এটা কিনলো, আবার একজন কাস্টমার আবার অন্য কিছু কিনলো, তাহলে প্রতিবার তোমাকে ওই কাস্টমারের নাম বা কাস্টমারকে ইউনিক করার জন্য, মানে নাম তো আবার কি হতে পারে, ডুপ্লিকেটও হতে পারে, তখন ফোন নাম্বার বা এগুলি দিয়ে একজন কাস্টমারকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য যেই জিনিস দিতে হয় সেসব জিনিস তোমাকে এখানে দিতে হইতো। তো সেই সব জিনিসপত্র আমরা এখানে বারবার আনলে এটাকে বলা হয়, ডাটাবেজের ভাষায় বলা হয় রিডান্ডেন্সি। ঠিক আছে, অর্থাৎ তুমি অতিরিক্ত খালি জিনিসপত্র এনে রাখতেছো। অতিরিক্ত জিনিসপত্র এনে রাখতেছো বলতে, ধরো কাস্টমারের নাম ওই আক্কাস আলী, তো 100 বার যদি সে ট্রানজাকশন করে তাহলে তুমি আক্কাস আলী 100 বার লিখবা। ঠিক আছে, এই যে 75 আসছে, এখানে 75 আবার, তো এইসব জায়গায় আক্কাস আলী তোমাকে আনতে হইতো। ঠিক আছে, তো তার চেয়ে তুমি যদি একটা নাম্বার এখানে রেখে দিলা, আর আক্কাস আলীর ইনফরমেশন গুলো তুমি আরেকটা টেবিলে সুন্দরভাবে, ওই যে কাস্টমার টেবিলে আমরা রেখে দিয়েছি ওরকম লিখে দিলা। এরকম স্টাফ 66 নাম্বার, এখানে একটা নাম্বার দিলাম, আর ওই যে 66 নাম্বার স্টাফ যার নাম, এই নাম, তারপরে তার আরো কোনো ইনফরমেশন, ফোন নাম্বার এগুলি থাকলে আমরা এগুলো অন্য আরেকটা টেবিলের মধ্যে সুন্দরভাবে রেখে দিলাম। এইটা করলে হচ্ছে কি, এই যে এই টেবিলটার অনেক জায়গা কম লাগতেছে, বুঝতে পারতেছো কিনা? তো এই যে এখন আবার আরেকটা সমস্যা হয়ে গেল, যে এই যে তুমি একটা নাম্বার দিয়ে দিচ্ছ, যদি এই স্টাফের নাম্বার, এমন একটা স্টাফের নাম্বার দিলা যেই স্টাফের নাম্বারটা আসলে তোমার ওই স্টাফের ইনফরমেশন যেখানে রেখেছি সেখানে নাই, তাহলে তুমি এই স্টাফকে কোত্থেকে পাবা? তো সেই জন্য এটা একটা ডিপেন্ডেন্সি তৈরি হলো, তাই না? আমি যদি একটু এখানে একে একটু বোঝানোর চেষ্টা করি, তোমাদের জন্য কি অনেক বেশি হয়ে যাচ্ছে? কিছুটা বেশি হচ্ছে, আজকে অনেক বেশি ডিটেইলস হয়ে গেল স্যার। স্যার একসাথে এত কিছু তো স্যার। ওকে, দাঁড়াও আমরা শেষ করে দিব। স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের জন্য সবথেকে ভালো হয় যদি স্যার আপনি আমাদেরকে মানে এক্সামের জন্য একটা গাইডলাইন দেন, কারণ স্যার মানে আগামী মাস থেকে তো স্যার আমাদের এক্সাম। তো স্যার যদি ওই গাইডলাইনের উপর একটা গাইডলাইন দিয়ে ওই গাইডলাইনের উপর যদি আপনি মানে কিছু ক্লাস নেন তাহলে স্যার ভালো হয়। আমি এখন যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো এক্সামের গাইডলাইনই, বুঝতে পেরেছো? অর্থাৎ ভাইভাতে এই মানে কনসেপচুয়াল যে জিনিসগুলো বলতেছি সেগুলো ভাইভাতে আসবে, আর এই যে মানে ফাইনাল পরীক্ষায় মেইনলি কোয়েরি টাইপের জিনিসপত্রই বেশি আসবে, বুঝতে পেরেছো? সো কোয়েরিটা একটু শিখতে হবে আর কি। সো কোয়েরিটা আমরা মানে আজকে একটু টেবিলটা বা এগুলোর সাথে একটু পরিচিত করাচ্ছি, পরের দিন আমরা হয়তো একটু আরেকদিন সময় নিয়ে হয়তো আমরা কোয়েরিটা দেখিয়ে ফেলবো। সো কাস্টমারের ধরো, হ্যাঁ বলো। কি প্রিপারেশন নেব স্যার? হ্যাঁ ভাইবার জন্য আমরা কি প্রিপারেশন নেব স্যার? এই তো কনসেপচুয়ালি যে জিনিসগুলো বলতেছি এগুলো, প্লাস হচ্ছে তোমার তোমাদের যেই কি বলে স্লাইড গুলো দিয়েছে এগুলোর মধ্যে প্রথম থেকে মোটামুটি কত কি কি দেখতে হবে, আমি যেগুলো বলতেছি সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবো, কারণ আমি ছাড়াও তো আর একজন টিচার থাকবেন। সো মানে স্লাইড থেকে যতটুকু দেখতে পারো সেটা, প্লাস আমি যেগুলো বলতেছি সেগুলো তো একটু খেয়াল করবাই। স্যার এগুলো কি অ্যাডভান্স এসকিউএল না বেসিক? এগুলো বেসিক। কেন অ্যাডভান্সের মধ্যে মনে হচ্ছে? মনে হচ্ছে স্যার এগুলো অনেক বেশি। অনেক বেশি অসুবিধা নাই, একটু তোমরা মানে জাস্ট তোমাদের এতদিন চর্চা হয় নাই তো এই জন্য আসলে মানে খোলা থাকলে তো সবচেয়ে ভালো হতো। তো তোমাদের কাছে মানে কি বলে অনলাইনে অনেক রিসোর্স আছে যেসব জায়গায় তোমরা প্র্যাকটিস করতে পারো। W3 স্কুলে যেটার সাইটটা দিলাম এটা বেশ ভালো সাইট, সো সেখানেও দেখতে পারো আর কি। এক্সাম্পল ইন্টারফেসটা বেশি একটু কমপ্লেক্স মনে হচ্ছে স্যার। কোনটার ইন্টারফেসটা? জ্যাম্পের? হ্যাঁ জ্যাম্পের। আচ্ছা জ্যাম্পের মানে তুমি ওয়ার্ক বেঞ্চে যেটা করো সেটা হচ্ছে কোয়েরি লেখো খালি, তাই তো? সো এইখানে তুমি আমি একটা ইউজ করছিলাম, ওটা ছিল নাম পপ এসকিউএল সম্ভবত, নাম পপ সিকিউএল।
ওকে, সো তোমার কাছে যদি এটা ভালো লেগে থাকে এবং মনে করো যে মানুষেরও ভালো লাগবে, তোমার বন্ধুদের সাথেও সেটা শেয়ার করতে পারো। ঠিক আছে, মানে জ্যামটা হয়তো একটু মানে কি বলে এটাকে তোমার এখানে ক্লিক বা এই ধরনের ইটি করে একটু বেশি কাজ করতে হয় মনে হতে পারে, কিন্তু এখানে কিন্তু তোমার ওই কোয়েরি কম লিখতে হচ্ছে, বা কোয়েরিটা কি তৈরি হচ্ছে সে কিন্তু তোমাকে কোয়েরি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতেছে। আদারওয়াইজ তুমি যদি চাও যে ওকে আমি ওয়ার্ক বেঞ্চের মতোই কাজ করব, তুমি ডাইরেক্টলি এই সার্ভারে গিয়ে এসকিউএল আছে, এখানে তুমি যে কোনো কিছু লিখে রান করলে ওই ওয়ার্ক বেঞ্চে বা ইয়েতে যে যেটা রান করতে এগুলো লিখে রান করলেই কিন্তু এখানে গো দিলেই কিন্তু সেগুলো রান হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি একটা ডেমো ডাটাবেস করা ছিল মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ। এখন আমি যদি এটা পিএইচপি মাইএডমিন দিয়ে অ্যাক্সেস করতে চাই কিভাবে করব স্যার? মাইএসকিউএল এ ডেমো ডাটাবেস ই করা ছিল, মানে তুমি কিন্তু মাইএসকিউএল যদি রান করো, মানে ধরো যে জ্যাম যে মাইএসকিউএলটা দিচ্ছে সেই মাইএসকিউএলটা তুমি যদি ইউজ না করতে চাও, তোমার মাইএসকিউএলটা তুমি এমনিতে রান করলা, ওটা ওয়ার্কবেঞ্চ বা অন্য কোনো কিছু থ্রুতে তো তুমি মাইএসকিউএল ইঞ্জিনটা রান করো, ঠিক আছে, ওইটা রান করলা, এটা তখন স্টপ থাকবে। ঠিক আছে, এখানে স্টপ করে রাখবা, মাইএসকিউএলটা চালাবে না, শুধু এটাকে চালাবা, অ্যাপাচিটা চালাবা। তাহলে তারপরে তোমার ওই এটা যদি 3306 এ রান করতে থাকে, তাহলে এখান থেকে আসলে তোমার ওই মাইএসকিউএল কে সে অ্যাক্সেস করবে, এখানেই তুমি তোমার ওই ডাটাবেস গুলো এখানেই দেখতে পাবা। আমি ট্রাই করতেছি। ঠিক আছে, ওকে। সো আমি যেটা বলতেছিলাম, এখানে তো প্রোডাক্ট আইডি, মানে আইডি গুলো আমরা সংক্ষেপে এখন লিখতেছি। প্রোডাক্ট নেম আছে, সরি নেম আমি শেষ করে দিব, চিন্তা করো না। QTY, আর এটা হচ্ছে PPU। ওকে, আর এটা হচ্ছে সেল একটা, আমাদের ট্রানজাকশন আইডি, তারপরে থাকতেছে কাস্টমার আইডি, তারপরে তোমার স্টাফ আইডি, আর কি আইডি জানি থাকে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। ঠিক আছে, আই এম সরি এগেইন আমার হাতের লেখার জন্য। কোয়ান্টিটি, এই জিনিসগুলো আরো ডেট টাইম এগুলা আরো দিয়েছি। এখন এইখানে ধরো একজন কাস্টমারের ইনফরমেশন থাকলো এ, ঠিক আছে, সেলফোন নাম্বার কিছু একটা। সো তুমি এখানে 1 দেওয়া মানে হচ্ছে বোঝাচ্ছ এই ব্যক্তি, তাই তো? সিমিলারলি স্টাফ আইডি ধরো এখানে 66 দিলাম, তো এখানে 66 নামের কেউ একজন থাকতে হবে, এবং তার নাম যে কোনো কিছু হইতে পারে, এবং তার একটা সেলফোন নাম্বার। সো এখানে 66 দিয়ে তুমি আসলে বোঝাচ্ছ এই স্টাফকে, এবং এখানে 20 দিলাম। ওকে, সো এই 20 দিয়ে ধরো এখানে 20 কোন একটা নাম, কোয়ান্টিটি এবং প্রাইস পার ইউনিট, এরকম কিছু একটা থাকলো আর কি। সো এইখানে এই কারো এখান থেকে ইকো হচ্ছে। ওকে, সো এইখানে যে আমাদের সরি মূল এই সেল যে টেবিলটা আছে, এখানে তো আমাদের প্রতিটা ট্রানজাকশনের ইনফরমেশন, ট্রানজাকশনের একটা আইডি থাকবে, কোন একজন কাস্টমার ট্রানজাকশনের সাথে ইনভলভ, তার আইডিটা আমরা এখানে নিয়ে তার যে ইনফরমেশন একবার তার ইনফরমেশনটা রাখলে হতো। কিন্তু যদি এখানে তুমি এটাকে এরকম আলাদা জায়গায় নিয়ে না রাখতা, তাহলে কি হতো, তাহলে এখানে প্রতিবারই তোমাকে এই কাস্টমারের যে ইনফরমেশন গুলো আছে, নাম, ঠিকানা বা এই নেম, সেল নাম্বার, এগুলো প্রতিবারই লিখতে হতো। আবার এখানে যে স্টাফেরও ক্ষেত্রেও সেম, তুমি যদি স্টাফের নাম্বার দিয়ে এরকম আলাদা একটা জায়গায় না বোঝাতে, তাহলে তোমার কি করতে হতো, প্রতিবার নাম এবং সেলফোন নাম্বার স্টাফের সেগুলো লিখতে হতো। সিমিলারলি প্রোডাক্টেরও
ঠিক আছে। তো এই জন্য আমরা আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই টেবিলগুলোকে আমরা আলাদা করে ফেলেছি, স্টাফ, কাস্টমার এবং ইনভেন্টরি আইডি। বরং এখানে স্টাফের একটা আমরা নাম্বার দিয়ে এখানে নাম্বারটা জুড়ে দিয়েছি, এখানে কাস্টমারের একটা নাম্বার দিয়ে আমরা নাম্বারটা জুড়ে দিয়েছি। এখন এইটা তুমি যখন আসলে এই লিঙ্কটা করবে তখন এইটাকে বলা হচ্ছে, এই টেবিলে হচ্ছে এটা ফরেন কি, এই টেবিলের এটা প্রাইমারি কি, কিন্তু এই টেবিলে এটা ফরেন কি, এই টেবিলে এটা ফরেন কি, এই স্টাফ টেবিলে এই 66 এটা হচ্ছে মানে বা এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি। সিমিলারলি প্রোডাক্ট আইডিটা এটা হচ্ছে একটা ফরেন কি, এই টেবিলের এটা প্রাইমারি কি। ঠিক আছে। সো এই টেবিলে 3টা ফরেন কি আছে, একটা প্রাইমারি কি আছে। আর এই প্রত্যেকটা টেবিলে, এই টেবিলগুলোতে কোনো ফরেন কি নাই, এই টেবিলগুলোতে আছে হচ্ছে প্রাইমারি কি। ওকে, কি এর কিছু ঘটনা বললাম। আরো এক ধরনের মানে কি আসলে 4 ধরনের কি আছে সেইটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, সুপার কি আর ক্যান্ডিডেট কি, সুপার কি আর ক্যান্ডিডেট কি। ওকে, সেগুলো বলা যাবে, কিন্তু সেগুলো বললে এখন তোমার মানে অন্যরা আসলে নিতে পারবে না। ওগুলিও একটা মজার পড়া। বাট ধরো তোমাদের যত কোশ্চেন আসছে এগুলো একটাই করে রেখো, নেক্সট দিন আমি এর পরে আমার যতটুকু দেখানোর ততটুকু দেখানোর পরে তোমাদের এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমি করে দেব। অবশ্যই কি যে এটা এই কনসেপ্টটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ওই কি, এই চারটা কি আছে, ওই যে তুমি যেটার নাম বললা ক্যান্ডিডেট কি এবং সুপার কি, এছাড়াও প্রাইমারি কি আছে, ফরেন কি আছে। এই 4 ধরনের কি ছাড়াও আরেকটা কি আছে ইউনিক কি, ওইটা আমরা ইউজ করার সময় ডেটাবেস গুলাতে, ম্যাক্সিমাম ডেটাবেস গুলাতে এটা থাকে, যদিও এটার থিওরিটিক্যাল কোনো ভিত্তি নাই। ইউনিক কি মানে হচ্ছে এই সেলফোন নাম্বারটাকে তুমি যদি ইউনিক কি করো, তার মানে এখানে সে ডুপ্লিকেট সেলফোন নাম্বার অ্যালাউ করবে না। বুঝতে পারছো? এটা তোমার আমরা ডেটাবেস যখন ইউজ করি তখন আমাদের কাজে লাগে আর কি। সো কেউ কিছু বলতে চাচ্ছিলে? ইনপুট ইউনিক হতে হবে এরকম কিছু কি স্যার? হ্যাঁ, আবার একটু বলো। মানে প্রতিটি ইনপুটই ইউনিক হতে হবে। ইউনিক হতে হবে, হ্যাঁ হ্যাঁ, ওই ইউনিক কিটা আমরা ইউজ করে থাকি এতে। সো অনেকেরই মনে হচ্ছে কনসেন্ট্রেশন নেই, সো আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ কনসেন্ট্রেশন ছাড়া আসলে বেশি দূর যে আসলে লাভ নেই। কি বলো? স্যার আমাদের মেইনলি ডিএমএল নিয়ে না? হ্যাঁ, মেইনলি ডিএমএল নিয়ে, বাট ডিডিএল এর সিনট্যাক্স গুলো বা ওই যে জিনিসগুলো ক্রিয়েট বা এগুলির কথা বললাম, এগুলি সম্পর্কে একটু ধারণা দেখো। জি জি স্যার, আমাদের তো প্রায় 10টা স্লাইড দেওয়া হয়েছিল স্যার। আমরা কি স্যার মানে কতগুলো স্যার একটু পড়বো স্যার, মানে ভাইবার জন্য কতগুলা পড়বা? যতগুলা পারো। স্লাইডগুলো অনেক বড় আর কঠিনও অনেক। জি স্যার। ওকে, কনসেপচুয়াল ব্যাপার যেগুলি আছে সেগুলি একটু দেখে রাখতে পারো। ওখানে অনেক রিলেশনাল অ্যালজেব্রা বলে কিছু জিনিস আছে। রিলেশনাল অ্যালজেব্রা কি তোমাদেরকে দেখানো হয়েছে? না স্যার, না স্যার। ওটা তেমন কিছু না, ওটা জাস্ট এই কোয়েরিটা আমরা যে এরকম ইয়েতে লিখতেছি, মানে টেক্সট আকারে লিখতেছি, ওটা হচ্ছে ওটার ম্যাথমেটিক্যাল ফর্ম। বুঝতে পেরেছো? কোয়েরির একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, ওইটা তোমরা মানে না দেখলে খুব একটা সমস্যা নাই, কিন্তু স্লাইড গুলোতে হয়তো ওইভাবেই ম্যাক্সিমাম জিনিসগুলো বলা আছে, তাই তো? ওকে, হ্যাঁ বলো। আমাদের মানে সিএসসি কোর্সের যেহেতু মানে আমাদের সবকিছু স্যার অগোছালো, মানে একটা গুছানো না। এখন যদি স্যার আপনি একটু আপনার মতো করে, যেহেতু স্যার এখন আপনি আমাদের কোর্সটা নেবেন না, আপনি পরীক্ষা সবকিছু মনিটরিং করবেন, যদি আপনি আপনার মতো করে একটা মানে গুছায় একটা গাইডলাইন দেন সব থেকে ভালো হয়। তা না হলে স্যার আমরা মানে ঝামেলা পেছানোর মধ্যে পড়ে যাবো, স্যার কোনো কিছু গুছানো না। ওকে, আমি মানে ডেটাবেস কোর্সটা গুছিয়ে আনতেও আসলে একটু টাইম লাগবে। মানে তোমার ধরো আজকে পর্যন্ত আমি যতটুকু গিয়েছি সেটা হচ্ছে ডেটাবেস কেমন থাকে সেই পর্যন্ত। আমাদের কোয়েরি কিন্তু আমরা এখনো মানে মেইন কোয়েরির জায়গা যে সেটাতে কিন্তু আমরা ঢুকতেই পারি নাই।
তো সামনের দিন আমরা মেইন কোয়েরিটা কভার করে ফেলার চেষ্টা করব। কিছু জটিল জিনিসপত্র যেগুলি আসলে লাগবে এখানে, মানে জটিল বলতে আবার ভয় পেও না, মানে এটা কি বলে, তুমি যদি লজিক 1 + 1 = 2 যে হয়, এটা যোগ করতে যদি পারো তাহলে ওই জিনিসগুলো আসলে তুমি পারবা। ঠিক আছে, সো আমি চেষ্টা করব সেটা গুছিয়ে ফেলার জন্য। আরেকদিন টাইম দিলে আশা করি আমি র‍্যাপ আপ করে আনতে পারবো। ঠিক আছে, তো আমি দেখি যদি সময় পাই তাহলে তোমাদেরকে কিছু টপিক দিয়ে দিব, যে এই টপিক গুলো ভাইবার জন্য একটু ভালো করে দেখো। ভাইবার জন্য তোমার এই কি ইম্পর্টেন্ট, তারপরে কার্ডিনালিটি একটা ব্যাপার আছে, তোমরা সেটা যদি দেখতে পারো, ম্যাপিং কার্ডিনালিটি বলে আর কি। তারপরে তোমার ডেটাবেজের ওই প্রাথমিক কিছু ধারণা দিলাম, অ্যাটমিসিটি কি জিনিস, তারপরে তোমার ওই যে রিডান্ডেন্সি কি জিনিস, কনকারেন্সি কি জিনিস, তারপরে তোমার মানে এই ধরনের টার্ম যেগুলো বললাম, সেই টার্ম গুলো ইম্পর্টেন্ট, কেন আসলে ডাটাবেজ দরকার সেই জিনিসগুলো জানো তুমি। ঠিক আছে, সো এই সমস্ত জিনিস আমি কিন্তু অনেক কিছুই বলেছি, এবং আরো এর পাশাপাশি আমি বলে যাওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, সো স্যার আরেকটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো বলো। স্যার ডাটাবেস যে সিস্টেম কনসেপ্ট যে বইটা আছে আমাদের, ওই বইয়ের মানে সবগুলা চ্যাপ্টারই কি পড়তে হবে, আমাদের সিলেবাসে আছে স্যার, নাকি পার্ট পার্ট আছে? তুমি সিলেবাসটা বের করো, বের করে মিলিয়ে দেখো কোনটা আছে। ঠিক আছে, আর মেইনলি থিওরির জন্য তো আমি যে জিনিসগুলি দেখাচ্ছি সেই জিনিসগুলো থেকেই থাকবে আর কি, আশা করি। মানে সেকেন্ড সেটার কথা তো আমি জানি না, কিছু জিনিস তো বাইরে থেকে আসবেই, কিন্তু মানে এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো আমি দেখাবো আর কি মেইনলি। আর কনসেপচুয়াল যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো হচ্ছে তোমার ভাইবার জন্য মেইন। আর আমি বলবো যে তোমার যদি ইন্টারেস্ট থাকে, আগে কোনো এই ধরনের একটা টিউটোরিয়াল থেকে তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলো, তাহলে তোমার জন্য মানে এসকিউএল এর এইটা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। বুঝতে পারছো? ধন্যবাদ স্যার। জি স্যার, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে প্রায় 1.5 ঘন্টা সময় ধরে তোমরা ক্লাস করছো। আই এম রিয়েলি ভেরি সরি, আসলে মানে কি বলে, এই কোর্সটা যদি সুন্দরভাবে পড়ানো যেত তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু আই এম সরি, এখন আমাদের আসলে সেই সময় নেই। সো আরেকদিন দেখা হবে আশা করি। আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টু। নেক্সট কবে স্যার ক্লাস হবে স্যার? কবে